প্রিয় দর্শক, আবার আমরা হাজির হয়েছি। আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম আমরা এই সবার চেনা পরিচিত আমাদের সেরা গুরুজন যারা, যে ধরনের যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি, তাদের ছবি দেখছি আমরা এই মুহূর্তে এখনো, তাদেরকে আমরা আপনাদের সামনে হাজির করব। সেই কথা অনুযায়ী আজকেও আমরা আমাদের নতুন একটি তাকে সবাই ভালোবাসেন, সবাই পছন্দ করেন, তাকে তিনি একজন অনুকরণীয় আমাদের জন্য আলোকচিত্রী, আমাদের প্রখ্যাত আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন। চন্দন ভাই কেমন আছেন? এই তো আছি আর কি, অপেক্ষায় ছিলাম তোমার। আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? চন্দন ভাই এই হ্যাঁ একটু পরে আসছে কথাগুলো। আমি 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 একটু এই দর্শক আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। চন্দন ভাই আপনি একটু সময় নিতে পারেন, সেটা হলো যে আমরা একটু আমাদের লিংকটা একটু শেয়ার করে নিব আমার ওয়ালে, এই সময়টুকু আমরা একটু চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার নেটওয়ার্কেও প্রবলেম হইতেছে, আল্লাহ জানে ওইটা হলে কি হবে। এনিওয়ে ঠিক আছে, চালাও। আমারও মনে হচ্ছে যে আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, কারণ একটু দেরিতে আসছে আপনার কথা আমার কাছে। যাই হোক, আমি একটু শেয়ারটা করেই আমি আমাদের দর্শকদের কাছে ফিরবো। চন্দন ভাই আপনার লাইভ হবে এটা বলার পর থেকে আমাকে অনেকে ইনবক্স করেছে, অনেকে আমাকে ধন্যবাদ জানিয়েছে যে থ্যাংক ইউ ভাই যে আপনি চন্দন ভাইকে আনছেন আপনার অনুষ্ঠানে। চন্দন ভাইকে অনেকদিন দেখি না, চন্দন ভাইয়ের কথা শুনতে চাই, তার কথা সবসময় ভালো লাগে। আজকে এক জুনিয়র আলোকচিত্রীর সাথে আমার নারায়ণগঞ্জে দেখা হয়েছিল, ওর নাম নাই বললাম। ও আমাকে বলছিল যে চন্দন ভাই এমনই মানুষ যে তিনি আমাদের যে আমরা যে কাজ করছি তাদেরকেও তিনি ছবি থেকে কমেন্ট করে বলেন, উৎসাহ দেন, ইভেন ইনবক্সেও তিনি মেসেজ করে আমাদেরকে উৎসাহিত করেন। হ্যাঁ, আমার কথা মনে হয় একটু দেরিতে যাচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাচ্ছে। হ্যাঁ চন্দন ভাই, আমি আমরা কথাটা শুরু করে দেব আমরা, তাহলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি চেষ্টা করি যতটুকু সময় দিতে পারি। আমি অন্যান্যদের মতো প্রফেশনালি অত ব্যস্ত থাকি না, আমি নিজের কাজ করি, খুব কম সিলেক্টিভ কিছু কাজ করি, যে কারণে আমি অনেক সময় পাই। ওই কারণে আমি অনেককে বলে রাখছি আগে থেকে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সেটা মেসেঞ্জারে দিয়ে রাখতে পারো, আমি সময় মতো সেটার উত্তর দিই। আর ইমিডিয়েটলি যদি কোনো একটা ছবি স্ক্রল করতে করতে যদি দেখি যে ভালো লাগছে, তাহলে আমি তার সাথে সাথে সেটা শেয়ার করি। তারপরে তার সাথে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে সে এটা কিভাবে তুলছে না তুলছে, এগুলা তো যতটুকু সম্ভব আমি পারি আর কি। মানে ফেসবুক হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে আর কি, তা নাহলে তো একসাথে বসে কথা বলার সুযোগ সুবিধা তো আজকাল নাই বললেই চলে। একদম একদম তাই হয়। চন্দন ভাই একটু আলাপটা একটু সাক্ষাৎকারের মতন এগোই। ইদানিং দেখলাম যে আপনি খুব পুরনো ছবি পোস্ট করছেন, একদম সেই 80-র দশকের ছবি, 90-র দশকের ছবি। ছবিগুলো দেখে এই ছবিগুলো আগে দেখা হয়নি আমাদের, তো আমরা দেখি আমাদের ভালো লাগে, কিন্তু পরবর্তীতে এখন তো ফেসবুকের কারণে না হয় দেখতে পাচ্ছি, কিন্তু পরবর্তীতে এই ছবিগুলো কিভাবে দেখবো? আপনার তো একটা ওয়েবসাইটও নাই, আপনার খুব ব্লগিংও করেন না আপনি, আপনাকে কিভাবে পাবো আমরা? আমাদের এই নতুন প্রজন্মই বা কিভাবে আপনাকে রিচ করবে? আমার ম্যাক্সিমাম ছবি তো ব্ল্যাক এন্ড হোয়াইট নেগেটিভে তোলা, আগের 2006 থেকে ডিজিটালে আমি চেঞ্জ হয়েছি আর কি, 2006 পরে আর কি। তো এর আগের যে ছবিগুলো নেগেটিভে, তার মধ্যে কালার এবং কালার স্লাইড আমার প্রায় সবগুলা নষ্টই হয়ে গেছে। আমার অ্যারাউন্ড 250 রোলের মতো কালার নেগেটিভ, তারপরে প্রায় 800 থেকে 900 কালার স্লাইড নষ্ট হয়ে গেছে, কালার প্রসেস খারাপ হয়ে গেছে, ওগুলা আর আমি আনি না। তো নেগেটিভ গুলাকে রিসেন্টলি আমাদের সুজন ওই একটা সিস্টেমের মাধ্যমে ও আমার প্রায় 22 থেকে 25,000 নেগেটিভ ওই ক্যামেরা দিয়ে ছবিটা তুলে ফেলছে। তো ওগুলাকে
ওগুলো তো নেগেটিভ থেকে পজিটিভ করে তারপরে একটা একটা করে আর কি দিচ্ছি আর কি, যেগুলা ভালো মনে হয় কিংবা আমার ওটার সঙ্গে কোনো স্মৃতি কথা জড়িত থাকলে সেগুলা সহ আমি ওখানে ফেসবুকে অলরেডি 2টা পোস্টিং করছি। এবং আমার খুব ইচ্ছা আছে যে আমি ওখান থেকে স্মৃতি বিজড়িত ছবি কিংবা ইতিহাস যেটার পিছনে কিছু কথা বলা যায় ওই ধরনের কিছু ছবি দিচ্ছে। তো এটা সম্ভবই হয়েছে হলো গিয়ে আমার সেই নেগেটিভ গুলাকে আবার নতুন করে ছবি তোলার কারণে। এটা ঠিক ডিজিটাল স্ক্যানিং না, এটা ক্যামেরা দিয়েই করা। ক্যামেরার সামনে একটা বক্স লাগায় 100 mm লেন্স দিয়ে 1:1 নেগেটিভটাকে নেগেটিভ ক্যামেরার মধ্যে তুলে 5D Mark II তে তুলে সেটাকে ফটোশপে ব্ল্যাক এন্ড হোয়াইট করে প্রসেস করে তারপরে দেওয়া হচ্ছে। তো ডিজিটাল কনভার্সন ওইভাবেই করা হচ্ছে এবং ওইটা এখন বেশ পপুলার, অনেকেই করছে এইভাবে, শুনতে পাচ্ছি আর কি। তবে আপনার ছবির বিষয়ে এবং আঙ্গিকের কথায় আসবো, এখন আপনাকে একটু অনুরোধ করে নেই, সাথে আমি কিছু কমেন্ট আপনাকে শোনাচ্ছি। সেটা আমার ওয়ালে আপনি এখন আমাদের এই লাইভের অনুষ্ঠানটা পাবেন, আপনি যদি একটু গিয়ে আপনার ওয়ালে শেয়ার করে দেন তাহলে আপনার বন্ধুরা আপনার ওয়ালে দিতে পারবে। আমি চেষ্টা করেছি আপনার ওয়ালে দিতে, কিন্তু আপনার ওয়াল লক করা। আমার ওয়াল ব্লক করা ফেসবুকে গিয়ে? আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ, মানে পোস্ট করা যায় না। হ্যাঁ, আপনি আমার ওয়ালে গিয়ে, আচ্ছা তোমার ওয়ালে যেতে হবে। এদিকে কমেন্ট আসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, কমেন্ট গুলো দেখি। নাজমুল ইসলাম কে খান ফটো সাংবাদিক, ও বলেছে ভাই আদাব, আপনাকে আদাব জানিয়েছে নাজমুল ইসলাম খান। আব্দুল সাত্তার সজীব আসসালামু আলাইকুম জানিয়েছে। কিভাবে দিব এটা? আমি ফলো, আপনি আমার ওয়ালে গিয়েছেন ফেসবুকে গিয়ে? আচ্ছা এবার গেছে? মানে আপনার ওয়ালে আছে কিনা দেখতে হবে। তাহলে কিভাবে গিয়েছে? আমি দেখছি না আপনার ওয়ালে। আপনি আপনার ওয়ালে দেখতে পাচ্ছেন কি? শেয়ার ইন এ গ্রুপ, জাস্ট খালি শেয়ার করে দেন আপনার ওয়ালে। আপনি না শেয়ার আপনার ওয়ালে। আচ্ছা আমি এত টেকনিক্যাল ব্যাপারগুলো তো বুঝিতেছি না তো। হ্যাঁ বুঝেছি। দেখো তো গেছে কিনা, শেয়ার হয়েছে? হ্যাঁ ইয়েস ইয়েস, ওকে ফয়সাল আসছে, দেখলাম। এবার বন্ধ করে দেন। হ্যাঁ আচ্ছা চন্দন ভাই ফেসবুকে সবকিছু বন্ধ করে দেন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। ফেসবুকের ট্যাগ গুলো কেটে দেন। হ্যাঁ ঠিক আছে এবার চন্দন ভাই? ওই যে বলছি, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে চন্দন ভাই। তো সৌদাল ফয়সাল বলেছে শুনতেছি। হ্যাঁ সৌদাল ফয়সাল আরো বলেছেন, ফয়সাল ভাই সেটা বলেছেন যে চন্দন ভাইকে যত শুনি ভালো লাগে। আচ্ছা, নারায়ণগঞ্জের জয়কে রয় চৌধুরী লিখেছেন প্রিয়জন প্রিয় মানুষ শুভকামনা হাসান চন্দন ভাই। ওকে, আব্দুল সাত্তার জানিয়েছে আপনাকে যে শেয়ার হয়েছে আপনার ওয়ালে। যাই হোক, আর আতাহার হোসেন রাফি বলেছেন সুদীপ্ত ভাই চন্দন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চন্দন ভাই আসি এবার আমাদের আবার আলোচনায়। সেটা হলো যে 1982 সালে আপনি বেগার্ড ইনস্টিটিউট থেকে বেসিক কোর্স করলেন ফটোগ্রাফিতে, তারপরে 80 দশকে আপনি নেমে গেলেন ফটোগ্রাফি করতে। 80 দশকের ফটোগ্রাফিটার অবস্থাটা কেমন ছিল চন্দন ভাই? কারণ আপনার দেখা সবার দেখা একরকম না। আমার দেখা অন্যের দেখা একরকম কি না আমি জানি না, তবে আমার ফটোগ্রাফিতে আসাটা খুবই একটা অদ্ভুত ব্যাপারে। ছোটবেলা থেকে তো আমার বাসায় ক্যামেরা এগুলো দেখে আসছি। তো 80 সালের দিকে আমি জামালপুরে চলে যাই, ওইখানে আমার এক মামার ওইখানে আমি পড়াশোনা বন্ধ হয়ে গেল আমার 80 দশকের শুরুতে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তো কি করব, ওই নিয়ে ব্যবসা করব চিন্তা করে ওইখানে গেলাম। তো তখন সুজনের আব্বা মানে জসিম মামা আমার, উনি ক্যামেরাটা নিয়ে যেতে গেছে। তো ক্যামেরা আর 2 রোল ফিল্ম নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পরে
কিছু ছবি তুললাম, তো হঠাৎ করে একটা বাচ্চার ছবি বেশ সুন্দর আসলো ওইখানে। তো ওই ছবিটা ভাবলাম যে 1980 সালে 81 সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল। তো ওইখানে আমি ওইটা দেওয়ার জন্য একজনকে প্রিন্ট করতে দিলাম, কিন্তু উনি আর প্রিন্ট ফেরত দিচ্ছে না, দিচ্ছে না। তো এক সময় ভুলেই গেছি। তো জামালপুর থেকে ঢাকা শহরে যখন আসলাম, চকের থেকে মাল কিনতাম আমি। তো চকের ওইখানে খবরের কাগজে হঠাৎ করে দেখলাম যে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। তো তখন শিল্পকলায় গেলাম, গিয়ে দেখি যে আমার নামে আমার ছবিটা ওনার নামে ঝুলছে গ্যালারি। তো এটাতে আমি খুব বিরক্ত। তো তখন নিচে মৃদুল দা ছিলেন, মৃদুল সাহা, উনি দেখলেন যে কমেন্ট বুকেও আমি কিছু লিখছি। তো তখন আমাকে বলল যে আপনি একটা কাজ করেন, আপনি বেগ সাহেবের সঙ্গে দেখা করেন। উনি সায়েন্স ল্যাবরেটরি কোয়ার্টার রোডের ওইখানে আসে, অফিসের অ্যাড্রেসটা দিল। তো আমি ওইখানে গেলাম, ওনার সঙ্গে দেখা করার পরে উনি বলল যে আপনি নেগেটিভটা জোগাড় করতে পারলে আমরা এটার একটা প্রচার দিয়ে দিব যে এই ছবিটা আসলে আপনার তোলা। তো সেটা নিয়ে তেমন কোনো মুভ হয় নাই। তো বেগ আর্ট ইনস্টিটিউটে গিয়ে আমি ওনার বেগ সাহেবের সঙ্গে কথা বলতে বলতে ওই তখন ওনার কোর্সটা সম্পর্কে জানলাম। জানার পরে 82 সনে কোর্স করলাম, তারপরে 1 মাস পরে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি মেম্বার হলাম আমি ওইখানে। তো আমার সাথে ইনান ছিল, বিকেএস ইনান আর্কিটেক্ট, ও ছিল। আমরা দুজনে মিলেই একসাথে ফটোগ্রাফি করতাম। ইনফ্যাক্ট আমরা 1978 অর্থাৎ 78 সন থেকেই ইনানের ক্যামেরা দিয়ে আমি এবং ইনান আমরা দুজনে মিলেই ছবি তুলতাম। তো আগেই ছবি তুলছি, কিন্তু ওই রকম ভাবে হতো না। তো ফটোগ্রাফিক সোসাইটিতে জড়িত হওয়ার পরে ব্যাপারটা মানে বিশালত্ব সবকিছু বুঝতে পারলাম। তো ওইখানে মেম্বার হওয়ার পরে মাসে মান্থলি কম্পিটিশনেই একটা প্রথম পুরস্কার পেলাম। তো এটা আমার জন্য একটা অত্যন্ত উৎসাহজনক ব্যাপার ছিল যে প্রথম ছবি ন্যাশনাল এক্সিবিশনে গেল, প্রথম ছবি মান্থলি কম্পিটিশনে পুরস্কার পেল। তো আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমি ফটোগ্রাফি করব, আমি আর দোকানদারি আর করবো না, ব্যবসা আমাকে দিয়ে হবে না। তো তখন রেগুলার বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিতে যাওয়া আসা, ওইখানে আলোচনার মাধ্যমে আরো অনেকে ছিলেন তখন, কাজী মিজানুর রহমান সাহেব, তারপরে দেবব্রত চৌধুরী, আব্দুল মালেক বাবুল, গোলাম মুস্তফা ভাই, আমাদের মুস্তফা ভাই, বিজন সরকার। তো আমার যেটা ছিল, বেগ সাহেবের কোর্স করতে করতে ওইখানে ভালো ছবি তোলার ব্যাপারে অনেক একটা প্রশ্ন সবাই করে যে যে ভালো ছবি তুলতে গেলে কি করতে হবে। তো তখন আর কি কথায় কথায় নানান রকম আলোচনার মধ্যে বলতো যে ভালো ছবি দেখতে হবে, তাহলে ভালো ছবিগুলা দেখলে পৃথিবীতে আগে যেই ভালো ছবিগুলা উঠছে সেই ছবিগুলা দেখলে পরে একটা ধারণা আছে যে আসলে ভালো ছবি বলতে কি বোঝায়। তো ছোটবেলায় আমাদের বাসায় রাখা হতো টাইম লাইফ ম্যাগাজিনটা রাখা হতো, ওইখানে তো ছবি দেখতামই। আর 1980-র দিকে যেহেতু আমি আর ইনান আমরা আগের থেকেই ফটোগ্রাফি করতাম, ইনান আমাকে একটা বই গিফট করছিল। ওই পল্টনের পুরানো বইয়ের দোকান থেকে একটা বই গিফট করছিল, আমি একটু বইটা নিয়ে আসি। দিস বুক এখনো আছে আপনার কাছে? এটা গত বছরের এডিশন, কিন্তু আমার কাছে 1958 সনের ইস্যুটাও আছে, যেটা ইনান আমাকে দিছে, সেটাও আছে। কিন্তু ওই বইটা এতই নরম হয়ে গেছে যে কিছু হলেই ছিঁড়ে যায়, ওই জন্য আমি আর ওইটা তুলে ধরতে পারলাম না। এটা গত বছর আমাকে গণস্বাস্থ্য থেকে এই বইটা গিফট করা হয়েছিল আর কি, আরো অনেককেও করা হয়েছিল। তো এই আর কি শুরু। তো বেগ সাহেবের ওই কথাটা শুনে আমার কাছে মনে হলো যে অন্য ভালো ছবি যেগুলা দেখছি সেগুলা দেখে না হয় আমি বুঝলাম যে ভালো ছবি কাকে বলে, কিন্তু আমি যদি সেই ধরনেরই ছবি তোলা শুরু করি তাহলে তো ব্যাপারটা নকলের পর্যায়ে চলে যাবে, যে আমি অন্যদের ভালো ছবিগুলাকে নকল করছি। তো তখন আমি ইনান আমরা একটু বিপ্লবী ব্যাপারটা আর কি আসলো, যে না আমরা আমাদের যেটা পছন্দ সেটাই কিনবো।
এবং সেই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করছে যে আমার নিজস্ব একটা ধারা কম্পোজিশন তৈরি করার ব্যাপারে। এই ব্যাপারটা আমার কাজ করছে যে আমি কখনো তারপর থেকে আমি ছবি দেখা বন্ধ করে দিলাম, যে না আমি আর অন্যদের তোলা ছবি দেখবো না, আমি আমার যেটা ভালো মনে হয় সেই জিনিসটাই আমি করব। এবং করতে গিয়ে অনেক অসুবিধায় পড়ছি। এখন পুরানো নেগেটিভ গুলা দেখলে মনে হয় যে কত পচা বাজে ছবি তুলছি, অথবা ওই ছবিটাকে আর একটু অন্যভাবে তুললে ভালো হতো, এরকম আর কি। তো আমি 83 সালে আমার বিয়ে হয়, তখন কার্পেটের দোকানে চাকরি করতাম একটা আমি। তো গ্রিন সুপার মার্কেটের পাশে একটা কার্পেটের দোকান ছিল, ওইটার ম্যানেজার ছিল। তো আমার তো আপনার দোকানদারি করতে তো আমার ভালো লাগে না, কারণ আমি দোকানদারি মানে ওই জিনিসটাই আমার মধ্যে নাই। তো তারপরে এভাবে 85 সালে এদিকে তো আমি তো মান্থলি কম্পিটিশনে 82 থেকে পুরস্কার পেয়ে যাচ্ছি একটার পর একটা। আমি আর ইনান আমরা এই সব পুরস্কার গুলা নিয়ে নিতাম। তো তো তখন আমাকে আমার আম্মা প্রথম ক্যামেরা FX3 ক্যামেরা কিনে দিল, ওইটা দিয়েও কিছু ফোন এসেছে আপনার। এক মিনিট হ্যাঁ, কোনো সমস্যা নেই চন্দ্র ভাই। চন্দ্র ভাই অনেক কমেন্ট চলে আসছে। হ্যাঁ সরি, না কোনো সমস্যা নেই। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 কথা শোনা যাচ্ছে। আচ্ছা একটু হ্যাঁ, আমি আবার তোমার কথা শুনতে পাচ্ছি না এখন। এখন শুনতে পাচ্ছেন না? যাই হোক, আমি বলি, শোনা গেলে আমি বলতে থাকি। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তো তখন ক্যামেরা কিনে দিল, ওই ক্যামেরা দিয়ে ছবি তুললাম। 1985 সালে স্পেন থেকে মেডেল টেডেল পেলাম। তখন আমার পরিবারের সবাই মোটামুটি খুশি হলো। আমাকে আমার চাচা আর আম্মা মিলে নিকন ক্যামেরা কিনে দিল, লেন্স কিনলাম। কিনে আমার মনে হয় পুরাদমেই শুরু করে দিছি আমি কিন্তু 85 সাল থেকে। তো এভাবে ছবি তুলতে তুলতে 87 দিকে, এর মধ্যে 84 সনে কিন্তু সিনেসিক অডিও ভিজুয়াল ক্লাব নামে একটা অডিও ভিজুয়াল ক্লাব ছিল, যেটার একটা অডিও ভিজুয়াল ওয়ার্কশপে, সিনেমাটোগ্রাফি ওয়ার্কশপে মুস্তফা মনোয়ার সাহেবকে আমরা কম্পোজিশন এন্ড এস্থেটিক্স এর উপরে লেকচার দেওয়ার জন্য আনছিলাম সেই 84 সালে। তো ওই 84 সালের মুস্তফা মনোয়ার সাহেবের সেই লেকচারটা আমার জীবনের পাথেয় হলো কম্পোজিশনের ব্যাপার। এমন ভাবে উনি বললেন, মাত্র 20 কি 22 মিনিটের একটা লেকচারে এত সুন্দরভাবে উনি ভালো ছবি কি, কম্পোজিশন কি, এটা নিয়ে কথা বললেন। এবং ওইখানে একটা কথা খুব ভালো লাগছিল আমার কাছে, সেটা হলো গিয়ে যে কম্পোজিশন মানে হলো গিয়ে কম পজিশন, বেশি না, কম পজিশন। এই কথাটা আমার মনে খুব দাগ কাটে, যে কম পজিশন মানে বেশি কিছু করা যাবে না, যেটা দেখছি সেটা যেন ঠিক হয়। বেগ সাহেবের মুখে আরেকটা জিনিস শুনতাম, সেটা হলো গিয়ে যে গুড পিকচার ইজ শার্প, সিম্পল অ্যান্ড বোল্ড। অর্থাৎ আমি যে বিষয়বস্তুটা ছবি তুলছি সেই বিষয়বস্তুটা যেন শার্প হয়, ফোকাস ঠিক মতো হয়, এবং খুব সিম্পল হয়, খুব কমপ্লেক্স কোনো কিছু না। এবং আমি যে বক্তব্যটা বলতে চাচ্ছি সেটা যেন আমার ছবিতে ছবি আকারে বক্তব্যটা যেন খুব সিম্পলি এক্সপ্লেইন মানে প্রকাশ পায়। এটাই আর কি। তো এই আমি সালাম, আমি না তোমার কথা শুনতে পাচ্ছি না কেন হঠাৎ করে বুঝলাম না আমি ঠিক। আপনার দিক থেকে সমস্যা চন্দন ভাই? আমার ঠিক আছে, দেখি আমি
না সবই তো ঠিক আছে, কিন্তু আমি তোমার কথা কিন্তু খুব হ্যালো, আস্তে শুনতে পাচ্ছি কেন জানি। আচ্ছা সাউন্ড কি কমে গেল আপনার? একটু দেখবেন, ভলিউম আচ্ছা ঠিক আছে একটু না? এক মিনিট, হ্যাঁ আমি একটু একটু দাঁড়াও, আমি দেখি এখানে ভয়েসের কোনো কিছু। একদম, একদম। না সবই তো ঠিক আছে, কিন্তু কেন শোনা যাচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। হ্যালো, ও আই ডোন্ট নো, এখনই তো শুনতে পাচ্ছি শুনতে না। পাচ্ছেন? না এটা হ্যাঁ, আমার ওই যে মনে হয় তোমার সাইডের কোনো সমস্যা হইতে পারে, একটু দেখবা চেক করে কিছু। আমার আমারটা একদম ঠিক আছে মোটামুটি চন্দন ভাই। আহ, দাঁড়ান আমি একটু আহ, দেখি আর না যে নাম্বার লাগে। তাহলে তো আম, চন্দন ভাই এখন শুনতে পান? চন্দন ভাই, আপনাকে আমি মোবাইলে বলি আপাতত। আচ্ছা ক্যান উই রিকানেক্ট, আবার ওকে, রিকানেক্ট হ্যাঁ হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ যাবে? হ্যাঁ, আপনি 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 কেটে দিয়ে আবার ওই লিংকে ঢুকে যান। প্রিয় দর্শক, এটা আমাদের কপালের লেখন হয়ে দাঁড়িয়েছে। এই স্ট্রিমইয়ার্ডে কথা বলতে গেলে মাঝে মধ্যে এই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আমরা আশা করছি যে শিগগিরই আমরা স্ট্রিমইয়ার্ডের একটি মানে পেইড ভার্সন কিনবো। তখন হয়তো বা এইসব ঝামেলা শেষ হবে বলে আশা রাখি। শোনা যায় চন্দন ভাই? হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মাঝখানে আপনার ফোন টোন আসলে ওইটাতে বোধহয় ঝামেলা হবে কিনা। যাই হোক, হ্যাঁ চলো ভাই, আপনি যে আমি আমার একটা প্রশ্ন ওইটা ছিলই আর কি, যে ওই আপনার সেই কম্পোজিশন নিয়ে। তা আপনি একটু বলেন কি শিখলেন আপনি সেই কম্পোজিশন, এবং এখন পর্যন্ত আপনার কম্পোজিশন বলতে আপনি কি বুঝেন? ও বাবা, এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন, কম্পোজিশন সম্পর্কে। এটা হলো হ্যাঁ যে আহ, আসলে আমি যেহেতু সিরিয়াসলি ইনভলভ ফটোগ্রাফিতে, তখন অনেক পড়াশোনা করতাম, বিভিন্ন রকমের বই পড়াশোনা করতাম, সিনিয়রদের সঙ্গে প্রচুর আলোচনা করছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি সেটা বোঝাবে। তো যেটা হচ্ছে যে আহ, যেটা বুঝলাম তখন, একটু একটু শিক্ষার দিকে অনেক বই টইও পড়ছি আমি, সেই দিদি শান্তি শান্তি এইসব জায়গায় গিয়ে। তো ওইখানে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের মানুষের যত আর্টিস্টিক মিডিয়া গুলো আছে, প্রোডাক্ট মাধ্যম গুলো আছে, এই প্রোডাক্ট মাধ্যম গুলোতে সবগুলিকে এডিট, যেমন একটা হারমোনিয়াম সামনে থাকে, এটা থেকে তোমার আওয়াজ বের হয়, এটাতে পাম্প করে আওয়াজটাকে জোর দিতে তুমি তুমি একটা খালি কন্ডাক্টর, সেটাতে ফোন নিয়ে দেওয়ার পরে সেটাতে ছবি আঁকা হয় কিংবা ছবি আঁকা হয়। রান্নার হাড়িটা কিন্তু খালি না, সেই খালির ভিতরে আমরা জিনিস দিয়ে তারপরে রান্না করি। তো এই যে আর্টিস্টিক মিডিয়া গুলো আছে, আমাদের যে কন্টেন্ট দিয়ে যে সে চন্দন ভাই, নিজের আপনার কথা শুনতে অসুবিধা হচ্ছে। কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে যাচ্ছে অনেকক্ষণ। অনেক কমেন্টও বলছেন এটা, আমি ভাবছিলাম যে আমি বোধহয় কম শুনতে পাচ্ছিলাম, এখন দেখি দর্শকও কম শুনছে, অনেক কমেন্টও বলছে এটা। এক মিনিট, ওয়ান মিনিট, হ্যাঁ, ওয়ান মিনিট। আরেকবার আপনি কারেক্ট, সমস্যা নেই। আহ, দেখি এরপর থেকে জুমে একটু ট্রাই করব। অনেকে বলেছেন যে জুমে ট্রাই করতে, জুমেও ট্রাই করে দেখবো যে কেমন হয়, একটু ভালো রেজাল্ট পাওয়া যায় কিনা। আহ, এই প্রিয় দর্শক, আপনাদেরকে আগেও আমরা বলেছি আমাদের এই সাক্ষাৎকার গুলো নিছকই অনলাইন সাক্ষাৎকার হিসেবে রয়ে যাবে না। আমরা এগুলো দিয়ে একটা বই করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং সিদ্ধান্ত হয়েছে, এবং সেই অনুযায়ী কাজও চলছে। চন্দন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এই এক মিনিট, আমি দেখি টেলিটাকে কন্ট্যাক্ট করে দেখি যদি। চন্দন ভাই আগেই জানিয়েছিলেন যে তার বাসার ওয়াইফাই কানেকশনটা একটু দুর্বল, তাই তিনি এখন তার মোবাইল ফোনে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন মোবাইল ডাটা দিয়ে।
আড্ডাটা জমে উঠেছিল, কিন্তু এই যান্ত্রিক গোলযোগ আমাদেরকে একটু বিড়ম্বনায় ফেললো। আশা করি আমরা আবারও ভালোভাবে আড্ডাটা করতে পারবো। চন্দন ভাই আবারও এসেছেন। চন্দন ভাই, চন্দন ভাই, বলেন তো দেখি। পাচ্ছি, জানি না কতদূর কি হবে। বলেন, যা বলছিলেন আপনি কম্পোজিশন নিয়ে শুনি, তারপরে বোঝা যাবে যে কি অবস্থা। হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু একটু 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 ধীর গতির আর কি। চন্দন ভাই, আপনি বলেন দেখি কি হয়। না 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 না, চন্দন ভাই শোনা যাচ্ছে না। আপনি কি ওই আগেরটা কি বন্ধ করেছেন? আগের লাইনটা বন্ধ করেছেন? যে আগে যে একবার যেই লাইন যেভাবে ঢুকেছিলেন, নাকি দুইটাই চলছে আপনার? এমন একজন গুণী মানুষের সঙ্গে আলোচনার সময়ই এই ঘটনাটা ঘটছে, আমার নিজেরও খুব খারাপ লাগছে। চন্দন ভাই, শোনা যাচ্ছে? সাউন্ডের প্রবলেমটা হয়ে গেছে চন্দন ভাই। আচ্ছা, বলেন দেখি, আমি কমেন্ট দেখে বুঝবো যে কি অবস্থা। অনেক সময় দেখা যাবে আমি শুনতে পাই না, কিন্তু তারা শুনতে পায় ঠিকই। ফটোগ্রাফি যেটা আমার মনে চন্দন ভাই, আপনি একটু সামনে এসে কথা বলে দেখবেন, মানে ইয়েটা আপনি কি মোবাইলে এখন? হ্যাঁ, আমি মোবাইলে। হ্যাঁ, আপনি সামনে আসলে ঠিক হয় চন্দন ভাই, সামনে আসলে ঠিক হয়। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। আমাদের কথা যেটা না না না, কিছুই বোঝা যাচ্ছে না চন্দন ভাই, কি যে করি একদম বোঝা যাচ্ছে না। এত গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই লিখছে সালাম ভাইয়ের ভয়েস ঠিক আছে, এই যে বলছে, সবাই বলছে আমারটা ঠিক আছে, চন্দন ভাইয়ের ভয়েসটা শোনা যাচ্ছে না। আপনি কি মোবাইলে না চন্দন ভাই, নাকি কম্পিউটারে? মোবাইল লাইন। এই যে এখন আবার কিন্তু ঠিক ছিল। বলেন তো দেখি। না, ভেঙে যাচ্ছে। সবাই বলছে সাউন্ড শোনা যাচ্ছে। আরেকবার রিকানেক্ট হন। আপনি এটা একটু কেটে দেন এইগুলা। তিনিও খুবই বিব্রত বিষয়টা নিয়ে। চন্দন ভাই আসলে এমনিতে প্রযুক্তি বিষয়ে খুব বেশি আগ্রহ দেখান কম তিনি, কিন্তু তার মানে এই না যে তিনি কানেক্ট হতে পারছেন না, কানেক্ট তিনি হয়েছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তার বোধহয় হেডফোন বা ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। তিনি আমাকে আগেও বলেছিলেন বিষয়টা। একজন বলেছে যে জুমে আজকে ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম হচ্ছে, কিন্তু আমি তো জুমে না, আমি তো স্ট্রিম ইয়ার্ডে।
স্পিকারের প্রবলেম হচ্ছে একজন লিখেছেন। ও আচ্ছা আচ্ছা, একজন বলেছেন যে গ্লোবাল সার্ভারে প্রবলেম হচ্ছে। এটা একটা কারণ হতে পারে, অনেকে আমাকে বলেছেন এটা আজকে। দেখি চন্দন ভাই আবার যদি আমাদের সঙ্গে যুক্ত হন। কিন্তু আজকের আলোচনাটা আমার কাছে ব্যক্তিগত মনে হয় আজকের আলোচনা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার একটা আলোচনা হতে পারত, বা এখনো আশা রাখি হবে, দেখা যাক কি হয়। অথবা আমরা অন্য কোনো দিন আমরা চন্দন ভাইকে আবারও কানেক্ট করবো, না হলে যদি আজকে আমাদের সম্ভব এটা নয়। চন্দন ভাই হ্যাঁ, এবার আসছে? একদম একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, না আমাদের লাইনটা আসলে গত কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব করছিল। আচ্ছা যাই হোক, এখন এগুলো বলে লাভ নাই। সবাই নষ্ট না করি বলেন, পরে দেখা যায় আবার সমস্যা দেখা দিবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফটোগ্রাফি ব্যাপারটা হলো গিয়ে একটা সাবট্রাকটিভ আর্ট, বিকজ আমরা সবকিছুই দেখি, কিন্তু আমরা ওই আমি যে ছবিটা তুলবো সেটাতে কতটুকুন রাখবো এবং কতটুকুন বাদ দিব আমি সেই জিনিস। আমরা তো সব ছবি তুলি, বেছে যে অংশটা তোলার সেটা তুলি আমরা, এবং আমরা বাদ দিয়ে তুলি সাবট্রাকটিভ আর্ট। তো তাহলে সেই জিনিসটাতে মাস্টারি করা লাগবে যে আমি আমার ছবির ভিতরে কি রাখবো এবং কি রাখবো না, এবং আমি যে জিনিসগুলা রাখবো সেই জিনিসগুলার ভিতরে একটার সাথে আরেকটার সম্পর্ক কি, অর্থাৎ আমার সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডের যেই সম্পর্ক, সেই সম্পর্কগুলা কি, এটা কি ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড গুলা কি আমার সাবজেক্টটাকে তুলে ধরতে বেশি সাহায্য করছে কিনা, আমার কথাটা বলতে সাহায্য করছে কিনা, সেই সেই জায়গাটা বুঝে আমাকে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এবং আমার সাবজেক্ট বুঝে আমাকে কম্পোজিশন করতে হচ্ছে। এই চর্চাটা করতে 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 একটা সময় আমার কাছে মনে হলো যে তাহলে আমার যখন মুড নাই, আমার আমার ছবি তুলতে ইচ্ছা করছে না, কিন্তু আমি ছবি তুলতে বাধ্য হতে পারি কোনো কারণে, যে না আমাকে ছবি তুলতেই হবে, সেরকম ক্ষেত্রে আমার মুড না থাকলেও আমি ছবি তুলতে বের হয়ে যাই। যে আমার মুড নাই কিন্তু আমি ছবি তুলতে বের হয়ে যেতাম, গিয়ে আমি ঠিকই দেখতাম যে না, মুড না থাকলে কি হবে, আমার সামনে এমন কিছু জিনিস চলে আসছে যে জিনিসগুলি আমি না তুলে থাকতে পারছি না। তখন আমি দেখলাম যে আসলে আমাদের আশেপাশে সবসময় কিছু না কিছু সাবজেক্ট থাকে, কিন্তু আমাদের ব্রেনটার সুইচটা অন করতে হয় যে আমি কি ছবি তুলবো না তুলবো না। ক্যামেরা অনেকেরই থাকে সাথে, কিন্তু সেই মুডটা থাকে না। কিন্তু আমাকে যদি ফটোগ্রাফার হইতে হয়, তাহলে আমাকে পারিপার্শ্বিকতার সাথে এই ফটোগ্রাফি করার মুডটাকে সবসময় অন রাখতে হবে, তা নাহলে হয়তো অনেক ভালো জিনিসও কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে চলে গেলে আমরা সেটা ছবি হয়তো তুলবো না। এই জিনিসটা মনে রাখতে হবে। তো মানে সবসময় যে মুডের উপরেই নির্ভর করতে হবে এমন কোনো কথা নাই এখানে সাবজেক্টের কারণেও মুড অন হতে হবে। আবার এটাও খেয়াল করছি যে অনেক সময় বেশ কিছু সাবজেক্ট আমার সামনে আসছে, কিন্তু আমি সেটার ছবি তুলি নেই। আমার কাছে মনে হয়েছে যে এটা কি ছবি তোলার জন্য আসে নাই, এটা আমার দেখার জন্য আসছে। এটা তুলে মানুষকে দেখানোর জন্য, কিংবা স্মৃতি হিসাবে আমি তুলে রাখতে পারি, কিন্তু এটা মানুষকে দেখানোর জন্য না। কারণ এই স্মৃতিটার সঙ্গে আমি যেই সাবজেক্টটার ছবি তুলছি তার ব্যক্তিগত সম্পর্ক নাও থাকতে পারে, সে নাও যেতে পারে যে এই ছবিটা বাইরে দেখানো হোক। এই ধরনের বেশ কিছু সাবজেক্টও আমার কাছে আসছে। আরেকটা জিনিস যেটা আমাদের দেশ থেকে খেয়াল করতাম, যে বিদেশে যেসব ছবিগুলা পুরস্কার পাচ্ছে কিংবা সমাদৃত হচ্ছে, ম্যাক্সিমাম হলো গিয়ে প্রেস ফটোগ্রাফ এবং আমাদের দেশের দুঃখ দুর্দশা এগুলাকে তুলে ধরা হইতো। কোনো একটা দুর্যোগ হলে কিংবা অ্যাক্সিডেন্ট হলে কিংবা পলিটিক্যাল মুভমেন্ট হলে, ঝড় হলে কিংবা এই ধরনের। তো আমার কাছে এই জিনিসগুলি কখনো ছবি তুলতে ইচ্ছা করতো না, যে না আমি নেগেটিভ জিনিস আমি তুলবো না, যেটা আমাদের দেশের জন্য এটা আমার কাজ না। মানে দুর্দশা কিংবা আমাদের যে দুর্যোগ, এই জিনিসগুলি প্রেসের জন্য, এটা আমার জন্য না। তো ওইভাবে আমার ছবি তোলার প্র্যাকটিসটা শুরু হয়েছে।
তো আমার মনে আছে যে কম্পোজিশন শেখার জন্য যেহেতু আমার আর্কিটেকচার ফ্যাকাল্টির সঙ্গে জড়িত ছিলাম আমি বুয়েটের, আমার বড় বোন 1975 সালে আর্কিটেকচার ফ্যাকাল্টিতে ভর্তি হয়, 1980 সালে আমার বন্ধুরা সব ওরা আর্কিটেকচারে ভর্তি হয়। তো ওদের সঙ্গে যেহেতু আমার আমার স্কুল কলেজ যেতে ইচ্ছে না, আমার পড়াশোনা করতে হচ্ছে না, যেহেতু ওদের সঙ্গে গিয়ে বসে থাকতাম আমি, এবং ওইখান থেকেও কিন্তু আমি প্রচুর কম্পোজিশনের আইডিয়া পেয়েছি যে কম্পোজিশন জিনিসটা কি আসলে। এবং আর্কিটেকচার পুরো ব্যাপারটাই তো হলো গিয়ে কম্পোজিশন, তাই না? আমার বোনকে কিংবা বন্ধু ইমেনকে ওকে যখন একটা বলা হতো যে তোমরা একটা A4 সাইজের কাগজের মধ্যে একটা ট্রায়াঙ্গেল, একটা সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ারকে এমন ভাবে বসাও তোমরা যেন এটা দেখতে সুন্দর। কোনো সাবজেক্ট না, কিন্তু শুধু সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল অথবা হরাইজন্টাল রেক্ট্যাঙ্গেল বসাও তোমরা ওইটা। তো এই জিনিসগুলি বসানোর মধ্যে মধ্যে কিন্তু আমিও বাসায় এসে আমার খাতার মধ্যে ওই সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল বসায় বসায় দেখতাম যে কোনটা দৃষ্টিনন্দন, কোনটা বেশি অ্যাপিল করে। বাসায় নিয়ে আবার আরেকজনকে দেখাতাম, আমার বড় বোন আর্কিটেক্ট, তাকে দেখাতাম যে দেখো তো এই কম্পোজিশনটা ঠিক হয়েছে কিনা, এটা কেমন লাগছে দেখতে। এরকম করতে করতে তারপরে যেটা পেলাম সেটা হলো গিয়ে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সার্কেল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ দ্য মিনিং অফ রেক্ট্যাঙ্গেল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডায়াগোনাল লাইন। লেফট থেকে রাইট পর্যন্ত একটা লাইন উপরের দিকে গেলে কি হবে, উপর থেকে নিচে নামলে কি হবে, এগুলার যে ইমোশনাল ইম্প্যাক্ট গুলা, এই এই ফর্ম গুলার লাইনস এর যে ইমোশনাল যে ট্রান্সফরমেশন আমাদের মধ্যে আসে, আমাদের মধ্যে আমরা বুঝি জিনিসগুলা, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করলাম। এবং এটা আমি এখন ঠিক মনে করতে পারছি না, ধীমান ওর কারুর একজনের একটা বই আছে কম্পোজিশনের, ওই বইটাতে এইটা খুব ভালোভাবে লেখা আছে এবং এই বইটা খুব কম পাওয়া যায়। বিশেষ করে ওয়েভি লাইন, ভিউয়ের মতো লাইন, কিংবা সার্কেলটাকে আমি যদি সামনে বসাই তাহলে কি হবে, সার্কেলটাকে যদি আমি দূরে বসাই তাহলে কি হবে, এগুলা। সালাম, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এনিওয়ে, কথা কি শোনা যাচ্ছে? আমি আছি। আপনার এই যে বইটা আনতে গিয়েছিলাম ধীমান রায়, ধীমান দাশগুপ্তের। হ্যাঁ হ্যাঁ, এই বইটার পড়ার পরে এটা ইয়েস ইয়েস ধীমান দাশগুপ্তের এই বইটা, এটা খুবই সাংঘাতিক একটা বই। এবং এটা পড়ে আমি এটার 25% বুঝি নেই, কিন্তু বারবার পড়তাম। বারবার পড়াতে যে জিনিসটা হয় যে আস্তে আস্তে করে সেই জিনিসগুলো কিন্তু মাথায় আসতে থাকে। এবং শুধু পড়া না, আমরা বুদ্ধের বাজার, সোনারগাঁয়ের ছবি তুলতে যেতাম, আর সাভারের ছবি তুলতে যেতাম, তখন ওই বইয়ের সাথে মিলাতাম জিনিসগুলাকে। আচ্ছা, আমি একই সাবজেক্টের ছবি ভার্টিক্যাল তুললে কি হবে, হরাইজন্টাল তুললে কি হবে, এই একই ছবিকে আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল করে তুলতাম। এবং মানে এইভাবে আস্তে আস্তে যখন চর্চা করছি, হঠাৎ করে আমার কাছে 1987 সনে মনে হলো, মন থেকে আসলো যে আমি ব্যাপারটা যেন বুঝতে পারছি, যে অ্যাকচুয়ালি আমি যা দেখছি সেটাকে আমার ক্যামেরার কম্পোজিশনে কিভাবে তুললে, কত লেন্সে তুললে, কাছে গেলে না দূরে গেলে না, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তুললে অথবা টেলিফটো লেন্সে তুললে কি এটা ডেপথ অফ ফিল্ড বাড়ালে কিংবা কমালে, কোন জায়গাটায় আনলে ভালো হবে না হবে, এই জিনিসগুলি তখন আমার মাথায় আস্তে আস্তে আসা শুরু হয়। ব্যাপারটা অনেকটা কবিতা লেখার মতো, যে কবিতা লিখলেই কি শুরু করে ছন্দ মিলানো যায়, কিন্তু ভাব অনেক সময় আসে না। তো এটা একটা কবিতা লেখার মতো। কবিতা লিখতে লিখতে মানুষের একটা সময় আছে, তখন কিন্তু শব্দ চয়ন করতে হয় না, ছন্দ মিলানোর কোনো প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি ছন্দ মিলতে থাকে। এবং শব্দকে চয়নও করতে হয় না, খুঁজতে হয় না, ডিকশনারি খুঁজতে হয় না যে আমি এই শব্দটা ব্যবহার করবো না ওই শব্দটা ব্যবহার করবো, সেটাও কিন্তু মনে করতে হয় না, সেটা একটা অটোমেটিক প্রসেসে চলে আসতে থাকে তখন।
সেই জিনিসটা আমার 1987 সালে এই জিনিসটা শুরু। দেন এরপরে আস্তে আস্তে করে মানে আমার প্রফেশনাল কাজ শুরু হয়। ইনফ্যাক্ট 85 সালের পর থেকেই কিন্তু আমি যেহেতু টেকনিক্যালি পারফেক্ট ছিলাম, সেহেতু আমার বন্ধুরা যাদের মানে অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, তারা আমাকে দিয়ে ছোটখাটো কাজ করানো শুরু করলো, প্রোডাক্ট ফটোগ্রাফি করানো শুরু করলো। তো তখন আমাদের কাছে লাইট ছিল না, আমার কাছে লাইট ছিল না, কিন্তু সানলাইটকে কিভাবে ব্যবহার করে স্টুডিওর মতো কাজ করা যায় সেই জিনিসটা আমার হাতে আসলো। বড় বড় কার্ডের রিফ্লেক্ট করায় কোন সাইড থেকে লাইট ফেললে প্রোডাক্টের টেক্সচার ফুটে উঠে, কিংবা মুড কি ক্রিয়েট হয় উপর থেকে নিচ থেকে লাইটে, এগুলা আসা শুরু হলো। তো প্রচুর অ্যাডভার্টাইজিং এর স্টিল লাইফ তখন করতাম, যেগুলা তখন পত্রিকাতে বিভিন্ন জায়গায় ছাপানো হয়েছে। যাই হোক, এগুলা মিলায় কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিতে তো প্রচুর যাওয়া আসা, ওইখানে অনেকেই ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম প্রসেস করতে অনেক অসুবিধা হয়। তারা বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিতে কয়েকজন করতো, তখন ফিল্ম ডেভেলপ তাদেরকে দিত, কিংবা স্টুডিওতে যেত, কিন্তু স্টুডিওতে গেলে তারা ফিল্মগুলা সব নষ্ট করে ফেলতো, তাদের ভালো ভালো ছবিগুলা নষ্ট হচ্ছে। তখন প্রচুর পরিমাণে নেগেটিভ ফিল্ম ডেভেলপ করার, ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম ডেভেলপ করার সম্পর্কে পড়া শুরু করি। হ্যান্সেল অ্যাডামসের নেগেটিভ বইটা তো বোধহয় আমার মনে হয় 9-10 বার পড়ছি এবং এক্সপেরিমেন্ট করে। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিং এর একটা সার্ভিস দিব, হ্যাঁ, খুব অল্প পয়সায়। এবং আমার কাছে যা আছে আমি ইরা পেপার পেতাম এবং বাজার থেকে মেটল, সালফাইড, হাইড্রোকুইনন এগুলা কিনে এনে। বলো, কোনো প্রশ্ন আছে? কি ম্যাপের কথার দিকে যাচ্ছেন? ম্যাপের দিকে যাচ্ছেন আলোচনায়? হ্যাঁ, কিছু। আচ্ছা, ওটা যাবো। ওইটা মাঝখানে আমার আরো কয়েকটা প্রশ্ন আছে আপনার, তারপরে এখানে ঢুকবো। আপনি যে কম্পোজিশন পারবো তো? হ্যাঁ, আমি জানি না, দর্শক জানে। যাই হোক, যে জীবন যেখানে যেমন আর কি, আপনি যা তাই তো হবে, আপনি খান তো খানি। এনিওয়ে, চন্দন ভাই, আপনি বলছিলেন যে আপনার ছবির কথা, আপনার স্টাইলের কথা। হ্যাঁ, আমরা আপনার ছবিতে কিন্তু ওই যে গতানুগতিক যে ডকুমেন্টারি বা ফটো জার্নালিস্টিক যে অ্যাপ্রোচটা, এটা আপনার ছবিতে আমরা দেখি না। আপনার ছবিতে আমরা দেখি একটা ভিন্ন ধরনের, একটা শৈল্পিক, একটা সৌম্য, একটা জ্যামিতিক ব্যাপার। এটা যদিও আপনি বলেছেন যে কিভাবে আসলে এটা আয়ত্ত করেছেন। আপনি যদি আমাদের নতুনদের জন্য বলেন যে তারা কিভাবে এই জিনিসটা, এই কম্পোজিশন শেখানোর, কাউকে তো শেখানো যায় না কম্পোজিশন একভাবে, মানে ছবি দেখে দেখে আসলে এক ধরনের শিখতে হয়, বিভিন্ন পড়াশোনা। এই নতুনরা কিভাবে এই জায়গাটায় যাবে চন্দন ভাই? এটা তো বলা খুবই মুশকিল। এই জিনিসটা এটা এক একজনের এক এক ভাবে আসে, তাই না? রবীন্দ্রনাথের কবিতার সাথে কি নজরুলের কবিতার কোনো মিল আছে? কিংবা আমরা জীবনানন্দ দাশের কবিতার সাথে কিংবা সুকুমার রায়ের কবিতার সাথে কি এক একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল আছে? কিন্তু সবগুলাই তো ভালো কবিতা, তাই না? সবগুলাই ভালো কবিতা, সবাই ভালো কবিতা লিখছে। তো এটা চর্চার মাধ্যমে আস্তে আস্তে করে মানুষ নিজের কম্পোজিশনটা খুঁজে পায়, যে সে কিভাবে ওই বিষয়বস্তুগুলাকে তুলে ধরার চেষ্টা করছে। এবং এটা আমি খুবই খেয়াল করছি জিনিসটা, যে আমরা মাঝে মাঝে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি থেকে পিকনিকে কিংবা ফটো আউটিং এ যেতাম। তো তখন একই বিষয়ে সবাই মিলেই ছবি তুলতেছি আমরা, কিন্তু দেখা যেত যে কারোর ছবি কারোর সাথে মিলছে না। হ্যাঁ, কিন্তু হয়তো 2-3 জনের, মানে একটা বিষয়ের উপরে আমরা 15 জন ছবি তুললাম, তার মধ্যে দেখা গেল যে 5-6 জনের ছবি এখানে কম্পোজিশনটা ভালো হলো এবং ওদের বক্তব্যটাও মানে ক্লিয়ার হলো। তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমাদেরকে। অনেক সময় আউটিং এ গেলে, মানে এখন যেটাকে ফটো আর্ট বলি আমরা, সেটাতে গেলে দেখা যেত যে আমাদের সিনিয়ররা হয়তো বলতো যে তোমাদেরকে একটা অ্যাকচুয়াল ফিল্ম দেওয়া হবে, এই বিষয়ে বিশেষ এই জায়গাটাতে
তোমরা সবাই মিলেই ছবি তুলবা, কিন্তু যারটা ভালো হবে তাকে অ্যাক্রন ফিল্ম দাও। এগুলো আমাদেরকে খুবই উৎসাহিত করছে তখন জিনিসটা, যে অ্যাক্রন ফিল্ম পাওয়ার জন্য আমরা তখন লেগে পড়তাম সবাই মিলে ওইখানে ছবি তোলার। তো এইভাবেই আস্তে আস্তে গড়ে উঠে। অনেকটা হাতের লেখা প্র্যাকটিসের মতো বলবো আমি, যে হাতের লেখা কিন্তু প্রথমে আমাদের সুন্দর হয় না, কিন্তু আমরা হাতের লেখা লিখতে লিখতে কিন্তু একই জিনিস বারবার করতে করতে কিন্তু লেখাটা সুন্দর হয়। আবার হাতের লেখা একজনের সাথে আরেকজনের কিন্তু মিলেও না। তো কম্পোজিশনকে খুঁজে বের করার ব্যাপারটাও তাই, যে বারবার যখন আমি লিখতে থাকবো তখন আমার আঙ্গুল কিভাবে চলছে সেটার মাধুর্য সৌন্দর্য আস্তে আস্তে যত লিখবো আমি ততই কিন্তু বের হয়ে আসবে এই জিনিসটা। তো এই কম্পোজিশনের ব্যাপারটাও তাই, সবার সাথে সবার কখনো মিলে না। এইভাবে চর্চা করতে করতেই, যেহেতু আমি বলবো যে আমার কম্পোজিশনের মধ্যে লাইনস, ফর্মস এন্ড প্যাটার্নস এর যে রিদম গুলা থাকে, সেই রিদমটা আমার আর্কিটেকচারের ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু আসছে। বিকজ আর্কিটেকচারে কিন্তু সলিড জিনিস থাকে, তাই না? একটা বিল্ডিং একটা সলিড পিস, থ্রি ডিমেনশনাল একটা পিস। হ্যাঁ, একটা রুমের সঙ্গে আরেকটা রুমের কানেকশন কিন্তু থ্রি ডিমেনশনাল কানেকশন কিন্তু, তাই না? তো ওই জায়গাটার থেকে আমার মনে হয় যে আমার লাইনস, ফর্মস এন্ড প্যাটার্নস এর ব্যাপারটা আমার কাছে খুব তাড়াতাড়ি আসছে, এবং ওইটাতে আমি তাড়াতাড়ি দক্ষ। এমন কোনো কথা নাই কিন্তু যে লাইনস, ফর্মস না থাকলে ছবি হবে না, তাই না? এটা এক একজনের এক এক ভাবে প্রকাশ পায়, এটা আমরা সবাই জানি। তো চন্দন ভাই, হ্যাঁ বলবো। চন্দন ভাই, আপনি বারবার ওই আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন। আমি আপনার সঙ্গে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওই যে আগা খান অ্যাওয়ার্ড পেলেন যে আমাদের মেরিনা তাবাসসুম, তিনি তার প্রেজেন্টেশনের আগে কিছু ছবি দেখাচ্ছিলেন, সেখানে আপনার কিছু ছবি ছিল আমি দেখেছি। একটা মসজিদের ছবি ছিল, যে অ্যাপার্টমেন্টের কোণার মধ্যে একটা মিনার শুধু দাঁড়িয়ে আছে, মানে মসজিদের যে বিবর্তন আমাদের এই নগর জীবনের কিভাবে চেপে চুপে বসছে। এবং পরবর্তীতে যেই মসজিদের জন্য, দক্ষিণ খানের যে মসজিদের নকশার জন্য মেরিনা তাবাসসুম অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই মসজিদেরও অসাধারণ কিছু ছবি আপনার তোলা। আপনি কি এটা এই প্রজেক্টটার সাথে কি আগে এবং পরে কি জড়িত ছিলেন নাকি? না, আর্কিটেকচার ফটোগ্রাফিতে আমি আসছি হলো গিয়ে 2001-2-এ। এর আগেও আর্কিটেক্ট রফিক আজম, আমরা কয়েকজনই মিলে, জার্মান এক ফটোগ্রাফার আসছিল আমাদেরকে 4x5 ক্যামেরাতে আর্কিটেকচার ফটোগ্রাফি শেখানোর জন্য। 4x5 ক্যামেরার ব্যাক সুইং, লেন্স সুইং, আরো অনেক কিছু করা যায় এটাতে, এবং আর্কিটেকচারাল বিল্ডিং গুলাকে সোজা করে তোলার জন্য অনেক ব্যবস্থা করা যায় এটাতে। এই জিনিসগুলি আমরা করার পরে, যেহেতু আমার ফটোগ্রাফিরই ব্যাকগ্রাউন্ড ছিল, রফিক আজম আমাকে প্রথমে ইন্সপায়ার করে যে, চন্দন ভাই, আপনি বাংলাদেশে তো আর্কিটেকচার ফটোগ্রাফার নাই, আপনি যেহেতু এই কোর্সটাও করছেন এবং আপনার আর্কিটেকচারের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড আছে, সেহেতু আপনি এটা শুরু করেন। এবং তার কাজ দিয়ে আমার শুরু, এবং তার আমি মোট 5টা অ্যাওয়ার্ড পাওয়া প্রজেক্টের অ্যাওয়ার্ড নাতি অ্যাওয়ার্ড একটা পাইছে, আর বাকিগুলো সব নমিনেটেড দিছিল। আমার তোলা ছবি, রফিক আজমের প্রজেক্ট, মেরিনা তাবাসসুমের প্রজেক্ট, তারপরে আরো কয়েকজনের, আমার ঠিক এখন মনে পড়তেছে না আসলে। তো এই ব্যাপারটা অনেকেই জানতেন না এই দিকটা। তো আর্কিটেকচার ফটোগ্রাফিতে মেরিনা জানতো যে আমি আর্কিটেকচার ফটোগ্রাফি করি, তো তখন ও আমাকে আগে একদিন নিয়ে গিয়ে বলছিল যে আমি একটা মসজিদ করছি, তো চন্দন ভাই আপনি এটার ছবি তুলবেন, এটা আমি আপনাকে চুজ করলাম। তো তখন ওইখানে 2বার গেছি আমি। 2 দিন আলো বুঝে, সূর্যের আলো ওই সময়টাতে, মানে ওই মসজিদের ভিতরে এবং বাইরে কখন ভালো হবে সেটা বুঝে, তারপরে গিয়ে একদিন তুললাম ওই ছবিগুলা। পরে আবার 2 মাস পরে গিয়ে আবার আরেকবার তুললাম। তোলার পরে ওই ছবিগুলা দিয়ে মেরিনা ওই আগা খান অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করছি। তো ইনফ্যাক্ট মূল ছবিগুলো আমার ছবিগুলাই দেখানো হয়েছে। দেখেছি, এবং আগা খান অ্যাওয়ার্ডে সাবমিটেড যে ছবি, সেখানে আপনার নাম আছে, আমি দেখেছি।
তো মানে আপনার তোলা ছবি সাবমিট করা সূত্রেই আর কি যে আর্কিটেকচার ফটোগ্রাফিটা আমার শুরু হয়, এবং পরে একটা অনুষ্ঠানে আর্কিটেকচার যে আছে আইএবি, যেটা ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ, ওইটার একটা প্রোগ্রাম ছায়ানটে হয়েছিল। তো তখন ওরা আমাকে একটা ছোট্ট একটা ট্রফি দেয় যে স্বশিক্ষিত বাংলাদেশের প্রথম স্বশিক্ষিত আর্কিটেকচার ফটোগ্রাফার চন্দনের। তো এটা আমাকে ওরা এটা সম্মান দেয়। যাক, আমার এই প্রশ্নের কারণে অনেক কিছু বেরিয়ে আসলো। চন্দন ভাই, আপনি তো এই প্রশ্নের আগের প্রশ্নের উত্তরে আপনি বলছিলেন যে পড়াশোনার কথা, কিন্তু আপনি বলছিলেন যে আপনি নিজেও পড়েছেন, আপনি ওই বুয়েটের ওইগুলা দেখতেন, বাসায় এসে প্র্যাকটিস করতেন। এই যে পড়াশোনা বা এই যে অবিরাম একটা চর্চা, আপনাদের এই যে দীর্ঘদিনের চর্চা করে আসছেন, আপনার কি মনে হয় যে ইদানিংকাল আমাদের যে ফটোগ্রাফাররা বা ভিজুয়াল আর্টিস্ট যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে কি একটু কম দেখেন এই পড়াশোনাটা, এবং এটা কি কিভাবে দেখেন? ডিজিটাল ফটোগ্রাফি আসার পরে আসলে সবার হাতে যখন ক্যামেরা চলে গেল, তখন সবাই ফটোগ্রাফি শুরু করে দিতে, কিন্তু আমি তাদের ছবি ভালো দেখি যারা তারাই ভালো ছবি। আরেকবার বলেন, কথাটা কেটে গেছে। তাদের ছবি ভালো দেখেন। ডিজিটাল ফটোগ্রাফি আসার পরে সহজলভ্য হয়ে এবং সহজ হয়ে এবং ফটোগ্রাফারও বেড়ে গেছে, কিন্তু তারাই ছবি ছিল যারা ফটোগ্রাফি করে না, শুধু এটার পিছনে প্রচুর পরিমাণে পড়াশোনা করে এবং চর্চা করছে। এবং কেবলমাত্র ফটোগ্রাফি না, নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ছবিও ভালো হচ্ছে। এবং ভিজুয়াল আর্ট যে আর্টের যে বিবর্তন হয়েছে বিভিন্ন সময়, ওই যে অ্যাবস্ট্রাক্ট আর্ট কিংবা ইমপ্রেশনিজম, সুরিয়ালিজম, কিউবিজম, এগুলো নিয়েও পড়াশোনা করতে হবে, কারণ আমরা তো আলো দিয়েই ছবিটা আঁকছি। তারা ক্যানভাসে তারা তুলি দিয়ে ছবি আঁকে, আমরা আলো দিয়ে ছবিটা আঁকছি, তাই না? তো এটা ভিজুয়াল আর্ট। সো ভিজুয়াল আর্ট নিয়ে যখন আমি চর্চা শুরু করছি, সেখানে আমাকে ভিজুয়াল আর্ট সম্পর্কে অবশ্যই ডিটেল জানতে হবে, মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো জানতে হবে আমাদের, তাই না? আর আর্ট তো হয়ে আসতেছে হলো গিয়ে মানে যিশু খ্রিস্টের জন্মেরও হাজার হাজার বছর আগের থেকে। ফলে এই আর্টের যে বিবর্তন গুলো হয়েছে, সেটার সাথে সাথে ভিজুয়াল আর্টের বক্তব্যের জোর কোথায় কি করলে এটার জোরালো হবে, সেই জিনিসগুলো তো ভিজুয়াল আর্টে প্রথমে আসছে। আলোকচিত্রের বয়স না, মাত্র 187 বছর বয়স আলোকচিত্রের বয়স। সো আমাদের 187 বছর নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদেরকে আরো 17,000 বছর আগের থেকে পড়ে আসতে হবে যে ভিজুয়াল আর্ট ব্যাপারটা কি। পড়াশোনার অবশ্যই প্রয়োজন আছে, তাই না? শুধু টেকনিক্যাল ব্যাপারগুলো জানলেই হবে, আমি কম্পোজিশন করতে জানলেই হবে, আমি শাটার, অ্যাপারচার, ডেপথ অফ ফিল্ড, এক্সপোজার সব জানলেই কি হবে নাকি, তাই না? চন্দন ভাই, আপনার কথা এত ভালো লাগছে এবং এত মানুষ আপনাকে কমেন্ট করছে আপনার সম্পর্কে, এই অনুষ্ঠান সম্পর্কে। দু একটা প্রশ্নও আছে, কিন্তু আমার মনে হয় না আজকে আমি সব প্রশ্ন, সব কমেন্ট তুলে ধরতে পারবো। অন্তত স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক ক্ষমা করবেন, কারণ চন্দন ভাইয়ের সাথে আড্ডাটা খুবই ভালো জমে উঠেছে এবং মাঝখানে যেহেতু একটু গোলযোগ ছিল, সেটাও একটু সমস্যা করেছে। চন্দন ভাই, আমি গত বছর একটা লেখা লিখেছিলাম দৈনিক যুগান্তরে, লেখাটার নাম ছিল ফটোগ্রাফির ভবিষ্যৎ। সেখানে আমি আপনার একটা কমেন্ট নিয়েছিলাম ওই লেখায়। আপনি ওই লেখায় মোটামুটি এরকম ভাবে বলতে চেষ্টা করেছেন যে মানে প্রযুক্তিটা খুব সহজলভ্য হওয়ায় মানে ফটোগ্রাফির প্রসারটা বেড়েছে। তো ঘটনা যা আছে তাই থাকবে, শুধু এই যে সহজলভ্যতা হওয়ার কারণে এবং হাতে হাতে ছড়িয়ে যাওয়ার কারণে ওই ঘটনাটা আরো বেশি প্রাধান্য পাবে এবং আমাদের দৃষ্টি আরো বেশি আকর্ষণ হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রযুক্তি খুব বাড়লে যে নতুন কোনো কিছু সৃষ্টি হয়ে যাবে, নতুন কোনো ভিউ তৈরি হবে বা নতুন কোনো মুহূর্ত তৈরি হবে, ব্যাপারটা তো তা না। ব্যাপারটা তো তা না। যেমন দেওয়ালে, পাথরের দেওয়ালের মধ্যে পাথর দিয়ে খোদাই করেই
ছবি আঁকা হতো, তাই তো? ওইখান থেকে আমরা এখন রং তুলিতে আসছি, উইন্সর নিউটন রঙে আসছি, তাই না? প্রযুক্তিগত পার্থক্য কিংবা উন্নতি সবসময়ই হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতেছি সেই কাজটা তো একই রয়ে গেছে। ছবি তোলার ব্যাপারটা তো একই রয়ে গেছে, তাই না? টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে, সেটার জন্য টেকনিক্যাল পারফেকশন আসতে পারে, কিন্তু ঠিক ব্যাপারটা কিংবা আমি কি তুলবো সেই জিনিসটা তো আমার টেকনিক্যাল ক্যামেরা তো করে দিচ্ছে না। সেই জিনিসটা ক্যামেরাটা তো ওই জায়গায় অটোমেটিক গিয়ে ওইখানে বলে দিচ্ছে না তো যে হ্যাঁ চন্দন তুমি এখন এখানে একটা শাটার চাপো, সেটা তো বলছে না। সো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের ফটোগ্রাফিকে অনেক নিখুঁত করে তুলছে এবং অনেক কিছু দেখাতে সাহায্য করতেছে, তাই না? আগে ফিল্মে ছবি তুললে শ্যাডো ডিটেল আসতো না, হাইলাইট ডিটেল বলে দিত, তো সেগুলো এখন ক্যামেরার মধ্যে আপনার ওই ভিজুয়াল রেঞ্জ বাড়ানো হচ্ছে, ডাইনামিক রেঞ্জ বেড়ে গেছে, এখন সবই আসতেছে। আগে গ্রেইন আসতো, এখন গ্রেইন আসে না। টেকনিক্যাল পারফেকশন ইজ নেসেসারি, বাট অ্যাকচুয়ালি মানুষ এবং মন, তার কথা কি বদলাই গেছে, তাই না? পেন্সিল দিয়ে লিখলেও কবিতা হয়, কলম দিয়ে লিখলেও কবিতা হয়, আবার কম্পিউটারে টাইপ করেও কবিতা হয়, তাই না? এই জিনিসটা তো ব্যক্তিগত, সেই জিনিসটা তো আর টেকনোলজির সঙ্গে জড়িত না। চন্দন ভাই, 80-র দশকের শেষের দিকে আপনি এবং আপনার বন্ধুরা, আপনার সহকর্মীরা মিলে একটা বৈপ্লবিক ঘটনা ঘটালেন। সেটা হলো যে বাংলাদেশের প্রথম ফটো এজেন্সি খুললেন আপনারা, ম্যাপ নামে। শুনতে পাচ্ছেন চন্দন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ওই সময় আপনাদের এমন কেন মনে হলো যে ম্যাপ ফটো এজেন্সিটা করবে? যদিও অন্য প্রেক্ষাপটে এটা শুরু হয়েছিল, তারপরও ওই সময় একটা ফটো এজেন্সির কথা ভাবা যায়? মানে ওই সময় বাজারটাই বা কেমন ছিল ফটোগ্রাফির? ফটোগ্রাফির বাজার সবসময়ই ভালো ছিল এবং সেটা কন্ট্রোল করতে, ফটোগ্রাফির বাজার সবসময়ই ভালো ছিল এবং সেটা কন্ট্রোল করতে হলো গিয়ে অ্যাডভার্টাইজিং এজেন্সি। অ্যাডভার্টাইজিং এজেন্সি সেটা কন্ট্রোল করতো। অ্যাডভার্টাইজিং এজেন্সির মাধ্যমে ক্যালেন্ডার এবং বিভিন্ন সময়কার ছবির দরকারগুলা তারা ফটোগ্রাফারদের লিস্ট থাকতো, তারা যে বিষয়ে পারদর্শী তাদেরকে ডেকে এনে সেই ছবিগুলা তোলাতো, কিংবা তাদের কাছ থেকে সেই ছবি তোলা থাকলে সেগুলা কিনে নিত। তো অ্যাকচুয়ালি গ্রিক আলোকচিত্র গ্রন্থাগার বাংলাদেশের প্রথম ফটোগ্রাফির ব্যবসা যেটাকে বলে, যে আলোকচিত্র গ্রন্থাগার, একদম লাইব্রেরি যেটাকে বলে, যে সবার কাছ থেকে ছবি চাওয়া শুরু করলো যে আমরা আপনাদেরকে আপনাদের কোনো কষ্ট করা লাগবে না, আপনারা আপনাদের ছবি দিয়ে যাবেন, আমরা সেই ছবি ক্যাটাগরি ওয়াইজ লাইব্রেরিতে রাখবো এবং যখন যার দরকার অর্থাৎ সেই খবরগুলো আমরা রাখবো, যে কখন কোথায় কার ছবি, কোন ছবি দরকার হচ্ছে সেটা আমরা খবর রাখবো এবং সেটার সাথে কোনো ছবি মিল হয়ে গেলে আমরা সেই জায়গায় আপনার ছবি দেখাবো এবং তারা আমাদের কাছ থেকে একটা সার্টেন টাকায় ছবিগুলা কিনে নিয়ে যাবে এবং ওটার অর্ধেক আপনাকে দেওয়া হবে। এটা গ্রিক আলোকচিত্র গ্রন্থাগার এই জিনিসটা। এবং তখন এই জিনিসটা আমরাও ছবি দিছি, এখানে অনেকে প্রচুর ছবি দেওয়া হয়েছে, এখনো অনেকে ছবি দিচ্ছে। সেখানে পরে আমার কথা বলছেন আপনি, কোথায় দিচ্ছে? গ্রিক আলোকচিত্র গ্রন্থাগার, যেটা গ্রিক আলোকচিত্র গ্রন্থাগার অফিসিয়ালি একটা ফটোগ্রাফির লাইব্রেরি করলো, হ্যাঁ, যেটা বাইরে অনেক আগেই ছিল, অনেক অনেক এরকম গ্রন্থাগার বাইরে আছে, ইমেজ ব্যাংক আছে, কিন্তু বাংলাদেশে প্রথম শুরু করলো হলো গিয়ে গ্রিক। তো সেখানে আমরা ছবি দিয়েছি এবং আমাদের ছবি ওইখান থেকেও বিক্রি হয়েছে একটা সময়। তারপরে যেটা আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য দেশেও গ্রিক আলোকচিত্র গ্রন্থাগারের মতো অন্যান্য দেশেও পিকচার লাইব্রেরি থাকলেও তাদের মধ্যে কিন্তু বেশ কিছু সমমনা ফটোগ্রাফার মিলে একটা গ্রুপ করে, যেটাকে এজেন্সি বলা হয়, একটা গ্রুপ করে তারা একটা এরকম গ্রুপ করছে। যেমন তখন ম্যাগনাম ছিল, তারপরে ব্ল্যাক স্টার ছিল, তারপর আরো এরকম অনেক ছিল এবং এখন তো আরো অনেক আছে। তো আমার এটা একটা মনে হচ্ছিল যে আমরাও এরকম একটা করি। তো
আমরা নিভৃতে এটা নিয়ে প্রথমে কাজ শুরু করলাম, আমি তারপরে আরো কয়েকজনে মিলে। 93 সালে আমরা প্রথম ডিসাইড করলাম যে আমরা একটা ফটো এজেন্সি করব। তো তখন মাহমুদ, আমি, কিরণ, শফিকুল আলম কিরণ আর ওবায়দুল্লাহ ফাত্তা তানভীর, আমরা 4 জনে মিলে 93 সালে আমাদের কথা হয়েছিল গিয়ে 26শে জুলাই। আর 89 সালে তাহলে কি চন্দন ভাই, আমরা যে অনেক জায়গায় পাই যে 89 সালে ম্যাপ প্রতিষ্ঠিত? না না না, 89 সালে ম্যাপ প্রতিষ্ঠিত না। 89 সালে থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম প্রসেসিং এবং প্রিন্টিং এর সার্ভিসটা দেওয়া শুরু করি আমি এবং কিরণ মিলে। তো সেখান থেকেই পরে সেটা আস্তে আস্তে ম্যাচিওর করে গিয়ে আমার ইনফ্যাক্ট 89 সালেই ম্যাগনাম সম্পর্কে ভালোভাবে জানতে পারি। আনোয়ার ভাইয়ের সঙ্গে আমরা বসতাম এবং 89 সালেই কিন্তু আমার কমলাপুর রেল স্টেশনের কাজটা শুরু হয়। তখন ওই আমি ওই ইস্যুটা যখন আসবে তখন বলবো। তখন আমি, মাহমুদ, কিরণ, আমরা একসাথেই ছবি ডেভেলপ করা, প্রিন্ট করা। মাহমুদ আমার কাছে ফিল্ম ডেভেলপ করাতো, আমার বাসায় আসতো, ও দেখতো। তখন এবং আমারও তখন ইচ্ছা যে ম্যাগনামের মতো একটা এজেন্সি যদি আমরা করতে পারি বাংলাদেশে, এটা বাংলাদেশের প্রথম ফটো এজেন্সি হবে। তখন ওবায়দুল্লাহ ফাত্তা তানভীর বিপিএস থেকে আবার সংযোগ হলো, আমরা একসাথে ঘুরতাম। তো ওই 93 সালে মাহমুদের সঙ্গে আমার প্রথম কথা হলো, ঠিক আছে আমরা একটা ফটো এজেন্সি ফ্লোট করি মার্কেটে। তো তখন আমরা ম্যাপ ফটো এজেন্সি, এইটা 93 সালের মাহমুদের সঙ্গে আমার মনে হয় কথা হয়েছিল 26শে জুলাই 1993 সাল প্রথম কথা হলো। তো তারপরে আমরা অগাস্ট মাস থেকে এটা 93 সালে শুরু করি। এবং পরে ওইখানে মাসুমা পিয়া আসলো লাইব্রেরিয়ান হিসাবে, তারপরে আরো অনেকে আসলো, শেজাদ নুরানি আসলো আমাদের সাথে, খালেদ সাত্তার আসলো, তারপরে ওইখানে আরো অনেকে আসছে অ্যাসোসিয়েট মেম্বার হয়ে, এখনো আছে অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে তারা আছে, এবং আমরা এখনো একসাথেই কাজ করি। কিন্তু জিনিসটা হয়ে গেছে যে তখন একটা অফিস লাগতো, কারণ আমাদের নেগেটিভ স্লাইডস এগুলো রাখার জন্য। এখন আর সেটার জন্য অফিস লাগে না, এখন একটা কম্পিউটার, ল্যাপটপ আর মোডেম আর ইন্টারনেট কানেকশন হয়ে গেলে আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে যে কোনো জায়গায় আমরা এজেন্সি হয়ে গেল ছড়াই জিনিস। চন্দ্র ভাই, আপনারা তাহলে 90 দশকের গোড়ার দিকে এজেন্সি খুলে ফেললেন। আর দেখেন এরপরে ওইভাবে তো প্রফেশনালি আপনি হয়তো বা গ্রুপের কথা বলবেন, বিভিন্ন ছোট ছোট উদ্যোগের কথা বলবেন, কিন্তু আমি বলছি যে এই ম্যাপের মতনই এরকম একটা ইন্টারন্যাশনাল চিন্তা করা এবং বাজারের কথা ভাবা এবং একেবারে প্রফেশনাল ভাবেই একটা এজেন্সি শুরু করা, কিন্তু এরকম তো আর খুব বেশি আমরা দেখলাম না। এটা কারণ কি বলে মনে হয় আপনি? কারণ আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনি নিজের হাতে একটা এজেন্সি করেছেন আপনারা। হ্যাঁ, এটার মূল কারণটাই হলো গিয়ে ম্যাগনামের প্রতি যে ম্যাগনাম ফটো এজেন্সি, যেটা কাকিয়ার প্রেস হইতেছে ওনারা মিলে করছিলেন আর কি। তো এগুলা নিয়ে তো কথাবার্তা হতো আনোয়ার ভাইয়ের বাসায়। আনোয়ারের বাসায় না, সরি, আমি প্রশ্নটা ভুল করেছি। আমি বলতে চাচ্ছি যে এরপরে আর সেভাবে আমরা ফটো এজেন্সি পেলাম না কেন প্রফেশনাল একেবারে? সেটা তো আমি বলতে পারবো। আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা হতে পারে যে কি কারণে হতে পারে? আপনার তো ফটোগ্রাফারদের সাথে যোগাযোগ আছে, কথা হয়, কি মনে হয় আপনার? ইনফ্যাক্ট এটার একটা দুইটা দিক থাকে, একটা কাজের দুইটা দিক থাকে। একটা হলো গিয়ে ইমোশনাল দিক, আর আরেকটা হলো গিয়ে ফাইন্যান্সিয়াল দিক। হ্যাঁ, যে কোনো একটা কিছু করতে গেলে এই জিনিসটা যদি আমি বানাতে চাই, তাহলে এটা প্রথমে আমার ইচ্ছা করতে হবে যে এটা আমি বানাবো। কিন্তু যখন আমি বানাতে চাবো তখন এই মেটেরিয়ালটা জোগাড় করা এবং এটাকে এরকম ভাবে শেপ দেওয়া, ক্যালেন্ডার এটা একটা, হ্যাঁ, এটা শেপ দেওয়া, এটার জন্য মেশিন লাগবে, এটার জন্য ডিজাইন লাগবে, এগুলো। সো এই যে ফাইন্যান্সিয়াল ব্যাপার, এটার সঙ্গে যখন জড়িত হলো তখন ম্যাপ ফটো এজেন্সি হলো। ইমোশন এবং ফাইন্যান্স মিলায়, এটার জন্য একটা জায়গার দরকার হয়। তো তখন আমরা
একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যে ঠিক আছে এটার জন্য ফাইন্যান্সিয়াল দরকার। গ্রিক আলোকচিত্র গ্রন্থাগার তো একটা বাড়ি নিয়ে নিচ্ছে, তাই না? একটা বাড়ি আছে, সেটা খরচ আছে, যেটা ছবি বিক্রি করে 50% তারা রেখে দিচ্ছে কারণ তাদেরকে লাইব্রেরিটা চালাতে হচ্ছে। ঠিক সেরকম ভাবেই জিনিসটা তৈরি হয়েছে। এই ইমোশন এবং ফাইন্যান্সটা হয়তো অন্যদের বেলায় হয়তো ওইরকম ভাবে কাজ করে নাই, তারা সেটাকে মেনটেন করতে পারে না এই জিনিসটা। এরকম ফটো এজেন্সি ইউরোপে কিংবা আমেরিকাতে কিংবা আমাদের ফার ইস্টে অনেক এজেন্সি হয়েছে, কিন্তু তারা এটাকে টিকায় রাখতে পারে নাই, এরকম টিকায় রাখতে পারে নাই তারা। এরকম বহু এজেন্সি আছে যেগুলা টিকে নেই, কিন্তু একসময় খুবই নাম করছিল এজেন্সিগুলো। তো অ্যাকচুয়ালি ম্যাগনামের থেকেই ইন্সপায়ার্ড, কিন্তু আমরা এই ম্যাগনাম শুনতে শুনতে আমাদের মনের মধ্যেও মনে হলো যে বাংলাদেশের ম্যাগনাম তৈরি করবো। আচ্ছা, নাইস। এই ম্যাপটার অর্থ কি চন্দন ভাই? ম্যাপ কি মানচিত্র? না, আমার মনে হয় না। ম্যাপের একটা অ্যাব্রিভিয়েশন আছে যেটা আমরা কাউকে বলিনি। বলবেন এখন? না, বলতে চাচ্ছি না। সেটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট আছে, যে এটা ম্যাপের অ্যাব্রিভিয়েশন আমরা বলবো না। তবে আমরা ম্যাপ নামেই কিন্তু ফ্লোট করছিলাম। অর্থাৎ আমাদের যখন ব্ল্যাক এন্ড হোয়াইট প্রসেসিং ল্যাবটা ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টিং প্রসেসিং, তখনও আমরা ম্যাপ নামটাই বলতাম। এবং MAP ম্যাপ মানে হলো গিয়ে মানচিত্র, অর্থাৎ গ্লোব। চিত্র জগতে, আলোকচিত্র জগতে এটা একটা ম্যাপ। মানে এটা আমাদের বাংলাদেশের ম্যাপটাও যাতে পরিচিত হয় এটার সাথে সাথে। আচ্ছা আচ্ছা, নাইস। এটা কিন্তু আমি জানতাম না, আমি ভাবতাম যে আপনারা বোধহয় বলেছেন এটার অ্যাব্রিভিয়েশন, কিন্তু আমরা হয়তো বা খেয়াল করি নাই বা আবার আমরা শুনে নিব, কিন্তু এটা যে গোপন থাকবে এটা কিন্তু জানতাম না চন্দন ভাই। আচ্ছা, যাই হোক চন্দন ভাই, আমি ভাবছিলাম আচ্ছা আমরা ভেবেছিলাম যে প্রশ্ন নেব না, কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন নিতেই হবে, কারণ প্রশ্নটা দুইবার করা হয়েছে, প্রশ্নটাও ইন্টারেস্টিং। বলছে যে আপনার নিজের কোনো ফটোগ্রাফিক দুর্বলতা, এটা 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 জিজ্ঞেস করেছেন মোহাম্মদ নাফিসুর রহমান, জানতে চেয়েছেন যে আপনার নিজের কোনো দুর্বলতা ফটোগ্রাফিক ক্ষেত্রে। সে অনেক প্রশ্ন করেছে, আমি একটু সংক্ষেপে বললাম আপনাকে, যে আপনার মনে হয় যে আমি এই জায়গাটায় দুর্বল, কখনো মনে হয়? মানে ফটোগ্রাফিতে কোন একটা জায়গায় এমন হয় না যে আমি আমার আসলে লাইটটা আমি বুঝি না, বা আমি ফ্ল্যাশটা না হ্যান্ডেল করতে পারি না, এরকম হয় না? মানে আপনার এরকম আছে কিনা? প্রথম থেকেই কিন্তু আমি ফ্ল্যাশ ফটোগ্রাফি আমি পছন্দ করি না। আচ্ছা, ফ্ল্যাশ ফটোগ্রাফি আমি পছন্দ করি না, আমি ন্যাচারাল লাইট ফটোগ্রাফার। না, ওটা তো আপনার দুর্বলতা, ওটা আপনার ইচ্ছা, ওটা আপনি চুজ করছেন, কিন্তু এরকম দুর্বলতা আছে যেটা আপনি মনে হয় যে আমি এটা পারি নাই বা পারি না? হ্যাঁ, আমি ফ্ল্যাশ ফটোগ্রাফি করতে পারি না, এটাই আমার দুর্বলতা। ঠিক আছে, আমি পড়াশোনা খুব একটা করি নাই, আমি করিও নাই, আমার ইচ্ছা নেই কখনো, এবং এটাই আমার একটা দুর্বলতা। এখন কোন বিষয়ে দুর্বল তো আমি অবশ্যই, আমি কি সবকিছু কি সবল না, এটা কি সম্ভব? একটু মজা করেই জানতে চেয়েছিল আর কি, যে আপনার কোনো দুর্বলতা পারি না। অনেক জায়গায় আমি হয়তো পাহাড়ে উঠতে পারি না, কিংবা গহীন জঙ্গলে গিয়ে দুবেলা না খেয়ে কিংবা 3 দিন না খেয়ে আমি ফটোগ্রাফি করতে পারবো না। সো ওইটাও আমি ওয়ার ফটোগ্রাফি করতে পারবো না, কিংবা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবো না। সো এই ধরনের মানে আমি প্রথম থেকে যেভাবে গড়ে উঠছি সেটাতে বাংলাদেশে যতটুকুন প্রয়োজন এবং আমাদের টেকনোলজিক্যাল সাপোর্টের উপরে যতটুকুন প্রয়োজন আছে সেই প্রয়োজনীয়তাগুলা নিয়ে আমি বড় হয়েছি। এখন ওইরকম কোনো পরিবেশে হয়তো আমি পড়িও নেই যে আমার দুর্বলতা আমি বুঝতে পারবো যে এটাতে আমার দুর্বলতা নেই। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে আমি ফ্যাশন মডেল ফটোগ্রাফি কিংবা আমি কখনোই করিনি, এটাতে আমার কোনো ইন্টারেস্ট কখনো ছিল। এটা করতে হয়েছে আমাকে, আমার চাকরির ক্ষেত্রে করতে হয়েছে। আমি 9 মাস ডায়ালগ পাবলিকেশনস লিমিটেড ছিলাম, তখন আমাকে
কিছু ফ্যাশন এবং মডেল ফটোগ্রাফি করতে হয়েছে, এবং অথবা আমাকে স্পেশালি ডেকে নিয়ে গেছে যে না আপনাকে এটা করতেই হবে। যেমন সোল ডান্সের কথা মনে আছে কিনা তোমার জানি না, অন্যদের মনে আছে কিনা, যে সোল ডান্স আমাকে ডেকে নিয়ে গেল, আবিদ কাজটা পাইছিল এজেন্সি, ইমেজেস এর আবিদে আজাদ কাজটা পাইছিল। তো ওকে বলছে যে আমি এরকম একজন ফটোগ্রাফার চাই যে ব্ল্যাক এন্ড হোয়াইটে ভালো কাজ করে। তো তখন ও আজাদ আমাকে এসে বললো, বলার পরে আমি তার সঙ্গে দেখা করলাম, দেখা করার পরে উনি আমাকে চুজ করলেন ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি হিসেবে। তখন সোল ডান্সের 6টা বিলবোর্ড হয়েছিল ব্ল্যাক এন্ড হোয়াইটে, এবং এটা বাংলাদেশের প্রথম 6টা বড় বিলবোর্ড, ব্ল্যাক এন্ড হোয়াইট বিলবোর্ড এর আগে কখনো হয়নি। হ্যাঁ, ওই ছবিগুলো আমার তোলা। ওইখানে জাকির ছিল, জাকির হোসেন, জাকিরের 6x7 ক্যামেরা, ব্রনিকা 6x7 ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলছিলাম। F3 এর মোটর ড্রাইভ F3 দিয়ে কিছু ছবি তোলা হয়েছিল, এবং 30x5 বিলবোর্ড হয়েছিল ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি। এবং এটা যুগান্তকারী একটা ব্যাপার হয়েছিল, কারণ অবাক হয়ে গেছিল যেখানে কালার প্রাধান্য পায় সেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি সবচেয়ে বেশি হিট করছিল এই সোল ডান্সের এই প্রজেক্টটাতে। তো থ্যাঙ্কস টু আবিদে আজাদ আমাকে ইন্ট্রোডিউস করায় দেওয়ার জন্য। চন্দন ভাই, আপনি তো যে বললেন কি, আমরা জানিও যে আপনার ছবিগুলোতে একটু আর্টিস্টিক ব্যাপার থাকে, একটু পজিটিভ ব্যাপার খুব বেশি থাকে, এবং খুব জার্নালিস্টিক না, কাঠখোট্টা টাইপের না। কিন্তু আপনি তো অনেক প্রচুর এনজিওর কাজ করেছেন, যেগুলো অনেকটাই ফটো জার্নালিস্টিক ওয়েতেই অনেক সময় করতে হয়। আমি জানি না আপনার কাজগুলো এরকম ছিল কিনা। তখনও কি আপনি এই ধরনের আপনার নিজস্ব স্টাইল পুরোপুরি অবলম্বন করতে পেরেছেন? অ্যাকচুয়ালি এটা চলে আসে, এটা একটা অটোমেটিক প্রসেস। আমি প্রায় 28 থেকে 30টা গার্মেন্ট ইন্ডাস্ট্রির ছবি তুলছি। হ্যাঁ, তো ওইখানে ওনারা যখন আমাকে দিয়ে ছবি তুলাতো তখন আমাকে সেট ডিজাইন করে দিত একদম, যে এইভাবে ছবিটা হবে, এইভাবে হবে, ওইখানে থাকবে, এগুলা করে দিত। তারপরেও কিন্তু আমি ওদেরকে কিছু রিঅ্যারেঞ্জ করে আমি বলতাম যে তুলে ফেলতাম তখন ছবিগুলো। তোলার পরে ওনারা যেভাবে বলছেন সেই ছবিগুলোর সাথে ওই ছবিগুলো দিয়ে দিতাম। তখন দেখা যেত যে ওনাদের ছবির চেয়ে আমার তোলা, আমার কম্পোজ করা, আমার সেট ডিজাইন করা গুলাই বেশি পছন্দ হচ্ছে। তো আমি এইভাবে নিজেকে ইন্ট্রোডিউস করছি তাদের মধ্যে জিনিসটা, কারণ ওনাদের চিন্তা হলো গিয়ে ব্যবসায়িক চিন্তা। হ্যাঁ, যে আমাদের এটা পরিষ্কার হলেই হবে। একটা মেশিনে কাজ করতেছে একটা লোক, একটা হয়তো জামা সেলাই করছে কিংবা সুইং সেকশনে কাটতেছে মেশিন দিয়ে, এটা বুঝালেই হবে। কিন্তু আমি এমন একটা অ্যাঙ্গেল ওখানে চুজ করতাম যে যেটা হয়তো তাদের কাছে ভালো লেগে যেত, এবং সেই প্রসেসটা কিন্তু আমি করে আসছি, কনফিডেন্টলি করে আসছি। অপশনই রাখতেন চন্দন ভাই? হ্যাঁ, বুঝিনি। দুইটা অপশনই রাখতেন, ধরেন ক্লায়েন্ট কিরকম চাবে এবং আপনার নিজেরটা? হ্যাঁ, আমি দুইটা অপশনই থাকতে হবে। আচ্ছা, নাইস। ইনফ্যাক্ট একটা ফটোগ্রাফার যদি সম্পূর্ণ একজন আর্ট ডাইরেক্টরের আন্ডারেই চলে যায়, তাহলে ফটোগ্রাফারের কোনো বিশেষত্বতা থাকলো না। ফটোগ্রাফার বলতে তাহলে আমাকে ফটোগ্রাফার বলা হচ্ছে কিসের জন্য? যেমন ক্যামেরাম্যান আর ফটোগ্রাফারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সিনেমাটোগ্রাফি, যে জন্য আজকাল ক্যামেরাম্যান বলে না, কিন্তু এখন কিন্তু বলা হয় সিনেমাটোগ্রাফার। ক্যামেরাম্যান শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু এখন কিন্তু ক্যামেরাম্যান শব্দটা সিনেমাটোগ্রাফিতে ব্যবহার করা না, তাকে বলা হলো গিয়ে সিনেমাটোগ্রাফার। কারণ ডাইরেক্টরের, প্রডিউসারের সব কথা শোনার পরেও ক্যামেরাম্যানের একটা নিজস্ব ব্যক্তিত্ব থেকে পুরো স্ক্রিপ্ট পড়ে তারপরে সে যেই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে সেটা প্রডিউসার এবং ডাইরেক্টরের সঙ্গে কথা বলে তাদেরকে রাজি করাই সেই জিনিসটা করাতে হয়। সেই জন্য ক্যামেরাম্যান আর বলা হয় না, সিনেমাটোগ্রাফার বলা।
আর চন্দন ভাই, এবার আসি আপনার আমার খুব প্রিয় একটা জায়গায়, প্রিয় একটা প্রশ্ন, প্রিয় একটা বিষয়, সেটা হলো আপনার কমলাপুর। আপনি রঘু রায়ের তাজমহল দেখে আপনার মাথায় আইডিয়া আসলো যে, বা আপনার মনে হলো, মাথায় আসলো যে আপনি এরকম একটা কাজ করবেন, সেটা কমলাপুর নিয়ে, এবং অসামান্য একটা কাজ, সেটা একটা বই বের হলো, এবং এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে বের হওয়া যতগুলো ফটো বুক আছে খুব কম, তারপরেও যতগুলো আছে তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড, একটা আদর্শ বই হিসেবে আপনার এই বইটাকে ধরা হয়। এই বইয়ের পেছনের গল্পটা একটু বলেন না চন্দন ভাই, বই বই হওয়া পর্যন্ত। ডক্টর শহীদুল আলম তখন সেক্রেটারি কিংবা ভাইস প্রেসিডেন্ট ছিলেন ফটোগ্রাফিক সোসাইটি, তো ওনার সঙ্গে রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির যোগাযোগ ছিল। তো উনি ইংল্যান্ডে যাওয়া আসা করতেন তখন। তো বাংলাদেশে তখন বিভিন্ন বিদেশি ফটোগ্রাফারদেরকে এনে ফটোগ্রাফি ওয়ার্কশপ করানো হতো বিভিন্ন রকমের। এবং এই অ্যাপ্রোচটা হলো গিয়ে যে কেবলমাত্র বাংলাদেশে আর্ট ফটোগ্রাফির চর্চাই না, প্রফেশনাল ফটোগ্রাফার ডেভেলপ করার জন্য, যাতে মানে প্রফেশনাল ফটোগ্রাফি ডেভেলপ করে, সেই কারণে এই চর্চাটা শুরু হয়। তো তখন ফটোগ্রাফি আরো অন্যান্য ভাবে ব্যবহার করা যায়, এই জন্য ডক্টর শহীদুল আলম ইংল্যান্ড থেকে পিটার ফ্রায়ার নামে একজন ফটোগ্রাফারকে নিয়ে আসতো 10 দিনের একটা ওয়ার্কশপ করানোর জন্য, ফটোগ্রাফি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, যে একটা ছবির মাধ্যমে ফটো এসে তৈরি করে একটা ফটো কমিউনিটিকে কিভাবে ডেভেলপ করা যায়, তাদের মধ্যে প্রবলেমস আছে কিংবা ভালো জিনিসগুলো আছে, সেগুলাকে কিভাবে ফটোগ্রাফির মধ্যে তুলে ধরা যায় সেই ব্যাপারে। পিটার ফ্রায়ারের ওয়ার্কশপের করার পরে ফটোগ্রাফি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের 2 দিনের লেকচারের পরে আমাদেরকে বলা হলো যে তোমরা এখন গিয়ে নিজেদের মতো ছবি তুলো, দেখো কোনো জায়গায় কিছু খুঁজে পাও কিনা যে কমিউনিটি ডেভেলপমেন্ট করা যায়। তো তখন ওই কমলাপুরে তখন ইন্ট্রোডাকশনটা হয় আর আমি, দেবুদা, মালেক বাবুল, আমরা 3 জন রাস্তায় নামলাম কোথায় যাব। কে কে বললেন? দেবুদা, আরেকজনকে দেবব্রত চৌধুরী এবং আব্দুল মালেক বাবুল আর আমি, আমরা থেকে বের হয়ে এলিফ্যান্ট রোড বাটার সিগন্যালের আমরা দাঁড়ায় চিন্তা করছি যে আচ্ছা এরকম ভাবে তো আমরা কখনো ফটোগ্রাফি করি নাই, চিন্তা করি নাই, তাহলে এভাবে চিন্তা করে কোথায় যাওয়া যায়। তো তখন আমরা তো আসলে কোথায় যাই, সদরঘাটে যেতাম কিংবা গাবতলী বিচের ওখানে ছবি তুলতে যেতাম, সাভারে যেতাম কিংবা সোনারগাঁয়ে যেতাম আমরা ছবি তোলার জন্য। তো আমি হঠাৎ করে বললাম যে চলেন কমলাপুর রেল স্টেশনে যাই। তো তখন মালেক বাবুল ভাই না কে জানি বললো যে দূর ওইখানে কি কোনো ছবি আছে কিনা। ছবি মানে ছবি তো সব জায়গায় আছে, আর যেখানে সবাই যায় সেখানে কেন যাব, এমন একটা জায়গায় যাব যেখানে কেউ কখনো ছবি তুলে নেই, তো সেখানে যাব। এবং যেখানে ছবি নাই আপনি বলছেন সেখান থেকে ছবি বের করাটাই তো আমাদের কাজ, ছবি সব জায়গায় আছে। তো তারপরে কিছুটা আমরা জিদ করেই চলে গেলাম। তো ওইখানে কাজ করে আমি খুব মজা পেলাম। তারপর কোন রকমে ওয়ার্কশপটা শেষ হলো, হওয়ার পরে আমি যেহেতু এখানে মজা পেয়ে গেছি সেহেতু এখানে যাওয়া আসা শুরু করলাম। ওখানে যাওয়া শুরু করলাম। তো তখনও কিন্তু আমার মধ্যে এই ব্যাপারটা আসেনি, বইয়ের ব্যাপারটা। তো হঠাৎ একদিন আনোয়ার ভাই আমাদেরকে বললো যে রঘু রায় আসছিল আমার বাসায়, তো আমাকে আমার একটা বই দিয়ে গেছে, ওর একটা বই দিয়ে গেছে তাজমহলের উপরে, তো আর তুমি মিলে আসো একটু আমরা বইটা দেখি দুপুরবেলা। তখন আনোয়ার ভাই বিশাল বড় বই, তো ওটা খুললো, আমরা পিছনে চেয়ারের পিছনে দাঁড়ায় ঝুঁকে দেখতেছি, আমরা পাতা উল্টাচ্ছে, এরকম ভাবে পুরো বইটা দেখলাম। দেখে তো মানে ইনফ্যাক্ট অনেক সময় অনেকে বলে যে রঘু রায়ের তাজমহল বইটা নাকি আর একটা তাজমহলের, মানে তাজমহল যতটা সুন্দর আর্কিটেকচারালি আর বিল্ডিং হিসাবে, তো রঘু রায়ের তাজমহল বইটাই আর একটা তাজমহলের। তো তখন তো ওইটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে যখন কথা উঠলো, তো তখন আনোয়ার ভাই বললো ওই বইটা লেখা আছে 1975 সাল থেকে 85 সাল পর্যন্ত এই 10 বছর উনি কাজ করছেন তাজমহলের উপরে, সকাল দুপুর রাত বিকাল। তো তখন আমার মনে হলো যে
ঠিক আছে, তাহলে আমি কমলাপুর রেল স্টেশনে যেহেতু যাচ্ছি অনেক দিন ধরে, তো আমিও কমলাপুর রেল স্টেশনে বেশ আরো অনেক দিন ধরে কাজ করে এরকম একটা কিছু একটা করবো। সো দ্যাট ওয়াজ মাই ইন্সপিরেশন। আমার কাছে মনে হয়েছে যে দেখি না, 5 বছর 10 বছর কাজ করে দেখি একই জায়গায়। তো ওইখানে যাওয়ার পরে অনেক অনেক ধরনের দুর্বলতা আমার ধরা পড়ছে যে আমি কিসে কিসে দুর্বল। তো আস্তে আস্তে সেই জায়গাগুলোতেও আমার হাত পাকলো, কম্পোজিশন, তারপরে ইমোশনাল বক্তব্যগুলা। তো তখন অত লোকজন ছিল না কমলাপুর রেল স্টেশনে, ফলে আমার একটু ফাঁকা ফাঁকাই, মানে অত লোক ছিল না। তো ওই সময়টাতে অত লোকজন থাকতো না, মানুষও কম ছিল ঢাকা শহরে। ওই জন্য কমলাপুর রেল স্টেশনে এখন, মানে এখন যেরকম লোক দেখা যায় সব সময়, তখন অত লোকজন ছিল না। আমি তখন কাজ শুরু করি। এই জন্য আমি বলি যে মানে রঘুরায়ের ওই বইটা আমার জন্য একটা বিরাট ইন্সপিরেশন। চন্দন ভাই, আমার 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 একটা বই আছে, এবং আপনি তো আমার সাথে সবসময় থাকেন, খেয়াল করি আমি যে একটা সিঙ্গেল লেখাই লিখি আর বই লিখি। আমার একটা বই আছে, আলোকচিত্র, আলোকচিত্রের মানুষ। হ্যাঁ, তো ওই লেখায়, ওই বইটার মধ্যে আপনার একটা সাক্ষাৎকার আছে, আমাদের রানা সাক্ষাৎকারটা নিয়েছিল। সেই সাক্ষাৎকার আপনি বলেছিলেন এক জায়গায় যে ভালো ছবি তুলতে হলে আলোকচিত্রীকে চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জটা কি চন্দন ভাই? প্রথমে আসছে হলো গিয়ে ভালো ছবি জিনিসটা কি, তাই না? মানে অ্যাকচুয়ালি ছবিটা ভালো হয় কখন? ভালো ছবি ডেফিনেশন অনেক রকমের হতে পারে। হ্যাঁ, মানে এখন যদি আমাকে প্লুটোতে পাঠায় দেওয়া হয়, কিংবা আমি যদি প্লুটো গ্রহতে চলে যাই, গিয়ে এখানে গিয়ে যদি একটা ঝাপসা ছবিও তুলে নিয়ে আসি, এটা কিন্তু একটা ভালো ছবি, কারণ ওই ছবি আগে কেউ তোলেনি। তো ভালো ছবির ব্যাপারটা খুবই রিলেটিভ। ভালো ছবি আসলে অনেক সময় কখন উঠে, ফটোগ্রাফার নিজেও কিন্তু অনেক সময় বোঝে না যে ভালো ছবি উঠছে। সো ব্যাপারটা অনেকটাও যে কবিতা লেখার মতো বললাম, যে কবিতা আনমনে চলে আসতে থাকে একটা পর একটা লাইন, ছন্দ, শব্দ, এগুলোর মতো আর কি। তো যাই হোক, প্র্যাকটিস অ্যাকচুয়ালি কমলাপুর রেল স্টেশনে আমি প্রায় 5,500 ছবি তুলছি। তার মধ্যে আমার মাত্র 75 কি 80টা ছবি ভালো লাগে, তাই না? তাহলে কিন্তু তাহলে কি অন্য ছবিগুলা খারাপ ছবি? তাহলে কি ব্যাপারটা কি? তো ভালো ছবি ব্যাপারটা হলো একটা তুলনামূলক আলোচনার মতো ব্যাপার। তো তোমার প্রশ্নটা ছিল হলো গিয়ে যে চ্যালেঞ্জগুলো কি? আপনি প্রতিযোগিতার কথাও বলেছেন যে আমাকে ভালো করতে হবে, মানে ভালো ছবি তুলতে। এই চ্যালেঞ্জগুলো কি, মানে কি, আরো কি বিস্তারিত বলেন, কি কি ধরনের চ্যালেঞ্জ যে আমি আমি ভালো করতে হলে? হ্যাঁ, সেটা হলো গিয়ে যে সুর, তাল, ছন্দ যাতে মিলে আমার কথা, আমার বক্তব্যের সাথে সুর, তাল, ছন্দ, আমার কথা যেটার সাথে যেই সুর, তাল, ছন্দ দিতে চাচ্ছি সেটা আসলো কি না, সেটাই। এমন আছে যে লাইট ভালো ছিল না, সো একটা ছবি তোলার জন্য হয়তো আমাকে ওই লাইট বুঝে 3 মাস পরে যেতে হয়েছে এখানে ছবি তোলার জন্য। সেটার জন্য সেটা আমাদের খেয়াল রাখতে হয়, ফটোগ্রাফারদেরকে খেয়াল রাখতে হয় যে একটা বিশেষ জায়গার কথা যদি আমি চিন্তা করি, তাহলে ওই সময় ওইখানে কখন ভালো লাইট হয় কিংবা আবহাওয়াটা কিরকম থাকে, সেটা যেমন বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এখানে যদি যেতে হয় তাহলে কোন ছবিটা তোলার সময় কি লাইটিং থাকতে হবে এবং বছরের কোন সময়টায় যেতে হবে, সেটা ফটোগ্রাফারকে বুঝতে হবে, তাই না? এটা তো কবিতার মতো না যে আমি গ্রীষ্মকালে বসে আমি শীতকালের কবিতা লিখতে পারবো, কিন্তু তাই না? কিন্তু কবিতা আমি গ্রীষ্মকালে বসে শীতকালের ছবি তুলতে পারবো না। এটা এগুলা আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ে, এটা বুঝতে থাকি। হ্যাঁ, তো এটা এক একজনের এক এক ভাবে তৈরি হয়, এটা এক একজন ফটোগ্রাফারের জীবনযাত্রা এক এক রকম।
যেমন আমি বললাম যে আমি ফ্যাশন মডেল আমি তুলি না, এটা আমি আসেনি, এটা আমার, বাট আমি যখন ফ্যাশন মডেল করছি তখন সেটা যে নাম করে নাই কিংবা ভালো লাগে নাই তাও না, মানে ছবি তখন যেভাবে বের হয়েছে এটা আমি বলছি এই জিনিসটাই বিশ্বাসযোগ্য ছিল না। এবং অনেকেই বলছেন যে চন্দন এই ছবিগুলা কি ফটোশপে কেটে 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 এনে তারপরে বসিয়ে দিয়েছো তুমি বিল্ডিং এর মধ্যে? যে পারে আসলে সে সবই পারে, এটাই হলো কাহিনী। এটাও চতুর ভাই ওই এটাও আপনি হ্যাঁ সব পারে, এটাও ভুল ধারণা। আচ্ছা, অভিজ্ঞতাই তো, অভিজ্ঞতাই তো। এটা একটা আচ্ছা চন্দন ভাই, রাইট 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 রাইট। চন্দন ভাই আপনি প্রায় বলেন যে বাংলাদেশের ফটোগ্রাফি একদম ঠিক পথেই হাঁটছে এবং ভালোর দিকটাই বেশি। মানে আসলে কি আপনি এটা পুরোপুরি মানে একদম মনে প্রাণে এটা নিশ্চয়ই বিশ্বাস করেন, নাহলে তো এটা নিশ্চয়ই বলেন না আপনি এই পজিটিভ কথাটা। ভালো দিকে যাচ্ছে, ভালো দিকেই যাচ্ছে। ফটোগ্রাফি ব্যাপারটা এক্সপেন্সিভ, সবসময় এক্সপেন্সিভ ছিল, এখনো এক্সপেন্সিভ এটা, এবং এটা ভালোর দিকেই যাচ্ছে। আর আমি তো আগে ভালোর দিকেই যাচ্ছে, যেমন বেগ সাহেবের বেগ আর্ট ইনস্টিটিউট, এটা একটা বিরাট একটা পদক্ষেপ ছিল 1962 সালে, এটা একটা পদক্ষেপ ছিল ফটোগ্রাফি শিখানোর জন্য। তারপরে 1976 সালে না সরি বিপিএস কবে হলো আমার ঠিক এখন 85-86 সরি 75 কি 76 প্রথম সাধারণ সভা হয়েছিল, এটা আমার মনে আছে। হ্যাঁ 75 হলো একটা ফটোগ্রাফিক সোসাইটি হলো। তার আগে অবশ্য ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব ছিল, কিন্তু সেটা নানা কারণে দাঁড়াতে পারে নাই। যাই হোক, পরে ফটোগ্রাফিক সোসাইটি হলো, এটা আরেকটা ভালো স্টেপ। তারপরে ন্যাশনাল কম্পিটিশন হলো, তারপরে কমনওয়েলথ ফটোগ্রাফি কম্পিটিশন গুলা হলো, যেখান থেকে আনোয়ার ভাই বহু পুরস্কার কমনওয়েলথ থেকে নিয়ে আসছিলেন উনি। তারপরে গ্রিক আলোকচিত্র গ্রন্থাগার হলো, তারপরে পাঠশালা হলো, তারপরে প্রিজম হলো। তো এগুলো কি ভালো না? অবশ্যই এটা ভালো। তারপরে কাউন্টার ফটো হলো, এখন আরো অনেক স্কুল হচ্ছে, আরো হবে, অনেক গ্রুপ হচ্ছে। হ্যাঁ, ফটোগ্রাফাররা আগে কোনো কথাই বলতে পারতো না, ডাইরেক্টর আর প্রডিউসারের আন্ডারেই থাকে। এখন ফটোগ্রাফাররা নিজেদের কথা নিজেরা বলে, তাই না? ফটোগ্রাফি কপিরাইট ল অ্যান্ড রয়্যালটি অ্যান্ড কত হতে পারে, মানে একটা ফটোগ্রাফারকে দিয়ে 500 টাকা দিয়েও 20 টাকা দিয়েও ছবি তুলানো হয়েছে, এমনও আছে। কিন্তু এখন এত সহজ নেই। হ্যাঁ, 1986 সালে প্রথম ডক্টর শহীদুল আলম 86 সালে আমার মনে হয় ফটোগ্রাফি কপিরাইট ল অ্যান্ড এটা নিয়ে একটা ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টারে একটা সেমিনার করছিলেন, যে ফটোগ্রাফি কপিরাইট ব্যাপার জিনিসটা কি, এটা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, এবং ফটো এজেন্সি জিনিসটা কি, এবং এটা নিয়ে কপিরাইট যেই সেন্টারটা আছে আমাদের আগারগাঁওতে, সেখানে ফটোগ্রাফি কপিরাইট নিয়ে উনি অনেক মুভ করছেন এটা নিয়ে, এবং এখন ফটোগ্রাফি কপিরাইট করানো যায় আমাদের এখানে। জাতীয় গ্রন্থাগারে যে কপিরাইট সেকশনটা আছে, সেই সেকশনে ফটোগ্রাফি কপিরাইট করানো যায়। তবে সুবিধার ব্যাপারটা হলো গিয়ে যে ফটোগ্রাফি কপিরাইট না করালেও ফটোগ্রাফি কপিরাইটটা ফটোগ্রাফারের থেকে যায়, যতক্ষণ পর্যন্ত তার কাছে তার অরিজিনাল ছবিটা নিজের কাছে যদি থাকে। তাহলে সেটা হারায় যায়, অন্যের হাতে চলে যায়, তখন কপিরাইটটা কিন্তু আর তার থাকে না। ঠিক তাও না, অনেক ক্ষেত্রে প্রমাণ করা গেছে যে না, এটা কপিরাইট ওর না, কারণ ওই সময় সে ওইখানে ছিলই না। তো এগুলো নানাভাবে প্রমাণ করা যায়। তো ডক্টর শহীদুল আলমের গ্রিক আলোকচিত্র গ্রন্থাগার এবং এই ধরনের কিছু ডিসকাশন, সেমিনার, ওয়ার্কশপ, এগুলা আমাদেরকে
বিশ্বে ফটোগ্রাফির মানটা কোথায়, কোন জায়গায়, সেই জায়গাগুলোকে বুঝাতে সাহায্য করছে অনেক। চন্দন ভাই, আমরা একদম শেষের দিকে, আমরা ওই 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 ক্ষতিপূরণও পুষিয়ে নিয়েছি, যে যতক্ষণ আমাদের মনোযোগ ছিল সেটাও পুষিয়ে নিয়েছি। যাই হোক, আমি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো আপনি 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 সবসময় বলেন, আচ্ছা তার আগে আমি আরেকটা প্রশ্ন, আপনার এই উত্তর থেকে আরেকটা প্রশ্ন করেই নেই, যদি এটা করাটা ঠিক হবে কিনা। আপনি বারবার এই যে পজিটিভের কথা বললেন, পুরো ইন্টারভিউ জুড়ে আপনি এই পজিটিভ এনার্জির কথাই বললেন। আপনার কি কোনো কিছু কি হতাশ করে না? আমাদের এই ফটোগ্রাফি মহলের কোনো কিছুই কি আপনাকে হতাশ করে না? কোনো ল্যাকিংস, কোনো ত্রুটি? আচ্ছা, এই ব্যাপারটা ভালো হয়েছে কথাটা উঠে। সেটা হলো গিয়ে যে অন্যান্য শিল্প মাধ্যম গুলাতে অনেক অনেক শিল্পীকে একসাথে বসে কাজ করতে হয়। একটা সিনেমা বানাতে হলে অনেক সেকশন আছে সিনেমা বানানো, সবাইকে একসাথে বসে কাজ করতে হয়, এবং তখন হয় কি যে একটা সমন্বয় তৈরি হয় অন্যান্য দেশে। কিন্তু ফটোগ্রাফি ব্যাপারটা খুবই ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। আমি একটা ক্যামেরা কিনলাম, আমি একটা সিএফ কার্ড ভরে নিয়ে আসলাম বাইরের থেকে, ছবি তুলে এনে আমি আমার কম্পিউটারেই সেটা করলাম, প্রসেস করে আমি সেটার মার্কেটিং করছি, আমি সেটার প্রচার করছি, আমি যেভাবে চাচ্ছি সেভাবে করছি। ফলে এটাতে কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটিসটা খুব একটা লাগে না। ফলে হয় কি যে ইন্ডিভিজুয়াল কম্পিটিশন দাঁড়ায় যায় তখন, কিন্তু আসলে কিন্তু আমরা সবাই একসাথেই ফটোগ্রাফি করছি। এই জায়গাটাতে অনেক সময় ভুল বুঝাবুঝি, সমালোচনা নেওয়া যায় না। আরো একটা ব্যাপার হলো যে ফটোগ্রাফি একেবারেই নতুন একটা শিল্প, মাত্র 186 বছর বয়সে তার। সো এই শিল্প মাধ্যমটা ম্যাচিওর করেনি। অন্যান্য শিল্প মাধ্যমগুলো কিন্তু হাজার হাজার বছরের পুরানো। আমাদের মধ্যে যে পার্থক্য এবং বিভেদগুলা, সেই বিভেদগুলা তারা ওই সময় ফেস করে আসছে, এবং তারা একটা সময় কিন্তু বুঝতে পারছে যে এটা, এই বিভেদগুলি থাকার দরকার নাই আর। সো আমরা আস্তে আস্তে ম্যাচিওর করছি জিনিসটা নিয়ে, এবং ওই জন্যই আমি বললাম যে বাংলাদেশের ফটোগ্রাফি সবসময় ভালোর দিকেই যাচ্ছে। যতই ডিসপিউট থাকুক, যতই গন্ডগোল থাকুক না কেন, এটা আস্তে আস্তে সমালোচনা, আলোচনাকে গ্রহণ করার ক্ষমতাটাও থাকতে হবে, যে আমার ছবি নিয়ে সমালোচনা করা যাবে না। কারণ আমার ছবি নিয়ে সমালোচনা, তুমিও কিছুক্ষণ আগে বললা যে লাইনস, ফর্মস, প্যাটার্নস এর ব্যাপার। অফকোর্স আমার বন্ধু আমাকে বলছে যে চন্দন, তোমার কমলাপুর বইয়ের ছবিতে শুধু লাইনস, ফর্মস, প্যাটার্ন দেখতে গিয়ে ইমোশনাল কন্টেন্ট গুলাই হারায়। তো হি ইজ রাইট। শফিকুল আলম শফি কথাটা বলতে, আমাকে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিতে আমরা যখন বসছি, আমি একদিন বই নিয়ে বলছি এই আমার ছবি সমালোচনা করে, এটা শফি আমাকে বললো যে তোমার এত লাইনস, ফর্মস, প্যাটার্নের মধ্যে তো তোমার ইমোশনটাই হারায় যায়। আমি দেখো, ইমোশনটা একবার হারায় যায়, আবার ইমোশনটা ফেরতও আসে। হ্যাঁ, তো সবসময় যে ছবি ইমোশন তারপরে কম্পোজিশন তা না, আবার কম্পোজিশন ইমোশন দুটো মিলাই। আমরা দূরের থেকে যখন একটা গান শুনি, আমরা কিন্তু এটা গানের লিরিক শুনতে পাই, আমরা প্রথমে সুর শুনি, তারপরে একটু কাছে গেলে ওটা তাল শুনি, তারপরে আরেকটু কাছে গেলে একটু মনোযোগ দিলে কিন্তু আমরা সেটার কথাটা শুনি, তারপরে 2-3 বার শোনার পরে সবগুলো একসঙ্গে শুনি। তো আমার ছবি যদি দূরের থেকে দেখা হয়, তাহলে প্রথমে লাইনস, ফর্মসই দেখা যায়। ওই লাইনস, ফর্মস একটু কাছে সেটা রিদমটা দেখা যায়, তারপরে আরেকটু কিছুক্ষণ দেখলে কিন্তু ইমোশনটা ঠিকই ফুটে ওঠে। এই সমালোচনাটা তো আমাকে নিতে হয়েছে জিনিসটা। একটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে যে জুনিয়র একজন ফটোগ্রাফার, সে আমার থেকে অনেক ব্রিলিয়েন্ট হবে, সে অনেক কিছু বেশি বুঝতে পারবে। সে যখন আমার একটা ছবি নিয়ে কথা বলতেছে, সেই জিনিসটাকে তো আমার নিতে হবে। সেই জিনিসটা ও জুনিয়র, ও ফটোগ্রাফি করে দেখে যে ওর কথাকে আমি পাত্তা দিব না, তা তো না, তাই না? তার আইকিউ, ইকিউ বেশি থাকতে পারে, তাই না? মানে আমি সিনিয়র হয়েছি দেখে যে আমি সব বেশি বুঝবো, কমপ্লিট ভুল ধারণা এটা। সে যদি কোনো জিনিস ভুল বলে,
কিংবা মনে হচ্ছে যে আমি ঠিক, তখন অ্যাজ এ সিনিয়র তাকে বুঝাই দেওয়ার দায়িত্বটাও আমার আছে। তারও ওই গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে, উনি যখন বলছেন আমি একটু বাসায় গিয়ে ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করে দেখি, তাই না? এটা সিনিয়র জুনিয়রের ব্যাপারটা নিয়ে আমি কখনো খুব একটা বিচলিত না, আর এটা আমাকে কখনো খুব একটা বিচলিত করে না। আমি জুনিয়রদের কথা অনেক বেশি শুনি, হ্যাঁ, যে তারা কি বলছে আমাকে, এবং আমি খুবই কশাস থাকি যে মানে যে আমার ছবি নিয়ে যখন সমালোচনা হয় কে কিভাবে নিচ্ছে বলছে সেগুলো নিয়ে আমি খুবই কশাস, যে মানে আমি সব ভালো করছি আমি তখন নাই, আমার থেকে ভালো করতে পারে। তো এখন অনেকেই আমার চেয়ে অনেক ভালো ছবি, কিরণ আমার চেয়ে ভালো ছবি তুলে, তারপরে কে এম আসাদ আমার চেয়ে ভালো ছবি তুলে, রাহুল তালুকদার আমার চেয়ে ভালো ছবি তুলে। আমি আমি নাম বলে শেষ করতে পারবো না, 20 জনের নাম বলতে পারি যে যারা আমার থেকেও ভালো ছবি তুলতেছে। এটা বলতে আমার অসুবিধাটা হচ্ছে, ভালো বলতে হবে না যে হ্যাঁ ওইটা ভালো হয়েছে আমার চেয়ে। বাহ, দারুণ চন্দ্র ভাই। তাই না? তারা বাড়াবাড়ি করলে সেই সৎসাহসটা থাকতে হবে। আবার তারা বাড়াবাড়ি করলে তাদেরকে আবার লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে আবার একটু ঠিক করে দেওয়ার দরকার আছে, শাসনও করে দিতে হবে বড়দের মতো। চন্দ্র ভাই, লাস্ট প্রশ্ন। আপনি সবসময় বলেন যে আপনার না পাওয়ার কোনো ক্ষোভ নাই, মানে এটা পাই নাই ওইটা পাই নাই এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ নাই, হ্যাঁ, কিন্তু কি কি পান নাই বলে মনে হয় আপনার, সেটা তো বলা যাবে জীবনে? কি পাই নাই কি নাই জানি না, তবে এই কথাটা একটু ধৃষ্টতা হবে কিনা জানি না, বেয়াদবিও হবে কিনা জানি না। আমাকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সিনিয়রদের কাছ থেকে আপনি কি পাইছেন, কি শিখছেন। আমি অত্যন্ত দুঃখের সাথে একটা জিনিসই আমার মনে হয় যে ফটোগ্রাফি প্র্যাকটিস করতে গেলে কি করা উচিত না সেটাই বেশি শিখছি সিনিয়রদের কাছ থেকে। কারণ আমরা যখন সিনিয়রদের কাছে যেতাম, খুবই দুঃখের সাথে বলছি আমি, যে তখন সিনিয়ররা আমাদেরকে মন খুলে, আমরা যেরকম এখন কথা বলি কিংবা মন খুলে একটা জুনিয়রের সঙ্গে কথা বলি, সিনিয়ররা তখন সেই জিনিসটা করতেন না আমাদের সাথে। এটা আমি বলতে দ্বিধাবোধ করছি না, কারণ সত্যি আমি ফিল করছি না জিনিসটা। এটাও এক ধরনের শিক্ষা পদ্ধতি, ওনাদের যে শিক্ষা পদ্ধতিটা এটাও এক ধরনের পদ্ধতি, যে না আমি বলবো না, এটা তাকে আরো কিউরিয়াস করে তুলবে, সে আরো চর্চা করে সে নিজেকে নিজে পরিপক্ক করে তুলবে। এটা কিন্তু একটা শিক্ষা পদ্ধতি, যে না আমি বলবো না, গুরুরা বলবে না, অল্প কথা বলবে। আবার এটাও একটা পদ্ধতি যে আমি গুরুর কাছে গেলাম, গুরু সবই আমাকে বুঝাই দিল, আমি কোনটা নিব না সেটা আমার ব্যাপার। বাট আমি দুঃখিত যে আগে আমাদের সঙ্গে আমরা যেভাবে এখন জুনিয়রদের সঙ্গে কথা বলি, কিংবা এই যে বসে থাকি বিকালের পরে কম্পিউটারটা সামনে নিয়ে, এই আজকেও একটা ইমেল আসছে, চন্দন ভাই আমার এই ছবিগুলো একটু দেখে কিছু বলবেন। আমাকে এখন আবার বলতে হবে, আমি ওকে লিখতে হইলো যে তুমি আমাকে 3 দিন সময় দাও, আমি তোমার পরে জানাচ্ছি। এতটা ক্লোজ আমাদের সময় সিনিয়ররা ছিল, তারা কথা বলতে চাইতেন না। তো তাদের মধ্যে অনেকে আছে অনেক কথা বলতেন, পরিষ্কার বলে দিতেন। ডক্টর আনসারউদ্দিনের কথা না বলে পারবো না, বিজন সরকার, আমার ফটোগ্রাফি ফিলোসফি টিচার হতে গিয়ে বিজন সরকার, ওনার সঙ্গে আমি ফটোগ্রাফি নিয়ে বেশি কথা বলতাম না, ওনার সঙ্গে ফিলোসফি নিয়ে বেশি কথা বলতাম, ছবি নিয়ে কথা চন্দ্র ভাই আপনার শেষ কথা, আমরা শেষ করব। আপনার যদি আর কিছু বলার থাকে, কোনো কিছু যোগ করার থাকে। আমার শেষ কথা সেটা হলো গিয়ে চর্চা চালায় যাওয়া। হ্যাঁ, আমি রাস্তায় হাঁটতে, আমি রাস্তাটা কোথায় খারাপ কি ভালো কি এটা তো আমি জানি না, আমি হাঁটতে হাঁটতেই শিখি, প্রত্যেক মুহূর্তেই শিখি। আমি শিখে ফেলছি এই জিনিসটা কখনোই হতে পারে না, ইম্প্রোভাইজেশন হতেই থাকে সবার মধ্যে।
সবসময় ইম্প্রোভাইজেশন হতে থাকে। আমি আজকে যে জায়গায় দাঁড়ায় ছবিটা তুলে মনে করলাম যে খুব ভালো হয়েছে, এটা কালকে গিয়ে ওই জায়গায় দাঁড়ায় আমার ভালো মনে নাও হতে। আমি বলবো যে নিরাশ হওয়ারও কিছু নাই, আবার কিছু একটা হয়ে গেছি সেটাও মনে করার কোনো দরকার নেই। প্রতি মুহূর্তেই আমরা ডেভেলপ করছি, ওই জন্যই আমি বলবো যে বাংলাদেশের ফটোগ্রাফি খুব ভালো দিকেই যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন হাসান সাইফুদ্দিন চন্দন ভাই, আমাদের খুবই প্রিয় আলোকচিত্রী। তার কথা খুব মন্ত্রমুগ্ধ হয়ে আমি এবং আপনারা সবাই শুনছিলেন আমি জানি, এবং এই কারণে আমরা বিভিন্ন কমেন্টও নিতে পারিনি, এবং কে কে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবার কথা আমরা উল্লেখ করতে পারিনি, চেষ্টা করেছি স্ক্রিনে দেখানোর জন্য। আশা করি আপনারা আমাদের সামনের পর্বগুলোতেও থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে অনুপ্রাণিত করে গেছেন এবং ভবিষ্যতে আমাদেরকে অনুপ্রাণিত করবেন বলে আশা রেখে আজকে এখানেই শেষ করছি। চন্দন ভাই, থ্যাংক ইউ ফর এভরিথিং।